আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসের তড়িৎ রসায়নের আরেকটা লেকচারে। এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে লেকচার 3। সো লেকচার 3 তে আমাদের যে টপিকটা আছে বেসিক্যালি হচ্ছে এখানে আমরা যে চ্যাপ্টারের দুইটা ভাগের কথা বলছিলাম বা ফার্স্ট লেকচারে যে দেখছিলাম সেল হচ্ছে দুই টাইপের হয়। সেকেন্ড ক্যাটাগরির আলোচনায় আমরা কিন্তু ঢুকে গেছি। আমাদের লেকচার 1 আর 2 যেটা ছিল ফ্যারাডে সূত্রের ম্যাথ দেখছি, তারপর হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোথায় কি পাওয়া যায়, অ্যানোডে কি পাওয়া যায়, ক্যাথোডে কি পাওয়া যায়, সেটা ছিল তড়িৎ বিশ্লেষণ কোষ, মানে ওই যে যেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আর এখন আমরা দেখতেছি হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, বা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে এই যে তড়িৎ রাসায়নিক কোষ। এটাই কিন্তু হচ্ছে আমাদের ইসিসি, ইলেকট্রোকেমিক্যাল সেল। এন্ড এটার সাথে আসলে লবণ সেতু বা অন্যান্য যে জিনিসগুলা সেটা আমরা দেখবো, ডিটেলসে বোঝার চেষ্টা করব। ওকে, তো চলো ফার্স্টে আমরা শুরু করি। এই লেকচারে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যেহেতু একটু কম আসছে, বেসিক্যালি আমরা একটু থিওরিটিক্যাল জিনিসপত্র একটু আলোচনা করব। তার কারণ হচ্ছে এই থিওরি গুলাই আলটিমেটলি ম্যাথ বোঝার ক্ষেত্রে কাজে দেয়। আমরা যে ইনর সেলটা বের করি বা নার্সের ইকুয়েশন দিয়ে যে ম্যাথগুলো সলভ করি, সলভটা কার জন্য করি? আমরা করি হচ্ছে এই যে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেল যে আছে সেটার জন্য। এই জন্য হচ্ছে ফার্স্টে একটু বোঝা দরকার যে এরা আসলে কিভাবে ওয়ার্ক করে। এই থিওরিগুলো আমি যত ভালোভাবে বুঝবো তত হয়তো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে সুবিধাটা হবে। এই জন্য আর কি এই লেকচারটা একটু থিওরি বেসড। আসো দেখি। তো ফার্স্ট হচ্ছে আমরা একটু কনসেপ্ট দেখি যে আমরা এখানে কি নিয়ে কথা বলতেছি। কেমিক্যাল চেঞ্জ কি করব, আমরা এটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করব, এটা হচ্ছে আমাদের টার্গেট, তাই না? এর আগে যে আলোচনাগুলো ছিল আমাদের সব ছিল হচ্ছে উল্টাটা। বাইরে থেকে আমি ইলেকট্রিসিটি দিছি এন্ড দেন হচ্ছে এখানে কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে। বাট এখন ভাইয়ার টার্গেট কি? টার্গেট হচ্ছে যে এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে, যার কারণে এই যে বাল্বটা জ্বলে উঠবে, বা হচ্ছে একটা ভোল্ট মিটার থাকবে, অ্যামিটার থাকবে, অর্থাৎ আমি এখানে তড়িতের উপস্থিতিটা টের পাবো। সহজ কথা হচ্ছে এটা। ওকে, এবার আসো ফার্স্ট এই যে সাইন কনভেনশনের ব্যাপারটা ক্লিয়ার করি। আমি যেমন লেকচার 1-এ ক্লিয়ার করছিলাম যে কেন তড়িৎ বিশ্লেষণ কোষে আমাদের অ্যানোডটা হচ্ছে পজিটিভ, এখানেও ক্লিয়ার করব যে কেন এখানে অ্যানোডটা হচ্ছে নেগেটিভ। যেমন এইটা যে আমাদের ড্যানিয়েলসের, এটার ব্যাপারে তো জানোই, যেখানে কি হচ্ছে আমাদের ফার্স্টে যদি লিখি এই অ্যানোড রিয়াকশন। তো এখানে জিনিসটা কিভাবে ওয়ার্ক করে তোমার দেখতে হবে যে কে বেশি সক্রিয়। আমরা যদি তড়িৎ রাসায়নিক সিরিজের কথা চিন্তা করি, এই যে এখানে একটু লিখি, এই যে লি কে কানা ম্যাগাইভার এলো যেন ফিরে সোনা পাবে হায়, এই যে কোথাকার হাজি, এতটুকু লিখলাম আমরা। বেসিক্যালি আমাদের যাদেরকে দরকার তাদেরকে বের করার জন্য। এই যে জিঙ্ক আছে এখানে, আর হচ্ছে কপার আছে এখানে, তার মানে ও হচ্ছে বেশি সক্রিয়। সো যে বেশি সক্রিয় তাকে আমরা কি হিসেবে ব্যবহার করি? অ্যানোড হিসেবে। আর যে কম সক্রিয় তাকে আমরা কি হিসেবে ব্যবহার করি? ক্যাথোড হিসেবে। আর ওই যে এক্সপ্লেনেশন গুলো তো ভাইয়া দিয়ে এসেছি প্রথম লেকচারে। আইডিয়াটা খুবই সিম্পল, যেহেতু জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয়, অবভিয়াসলি ও কি চাইবে? ও চাইবে যে না, আমি আগে হচ্ছে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হয়ে যায়। ওই জন্য কি হবে, জিঙ্ক 2+ যেহেতু ও হয়ে যাবে, কপারের তো এখন আর সেম রিয়াকশনটা করার সুযোগ নাই। কপার উল্টাটা করবে, কপার এবার এই দুইটা ইলেকট্রন নিয়ে কপার ধাতুতে পরিণত হবে। মানে একটা হচ্ছে ধাতু থেকে আয়ন হবে, আর একটা আয়ন থেকে ধাতু হবে। দুইটাতে একসাথে হলে আমার লাভ নাই, তাই না? এক পার্টে হচ্ছে জারণ বিক্রিয়া হওয়া লাগবে, আরেক পার্টে হচ্ছে বিজারণ বিক্রিয়া হওয়া লাগবে। এন্ড তোমরা তো জানো এই জিনিসগুলোকে কি বলে, অর্ধকোষ বিক্রিয়া, তাই না? তো আমরা যদি এবার একটু দেখি অ্যানোডে কি হয়। অ্যানোডে তো এক নম্বর কথা হচ্ছে আমরা জানি হচ্ছে অক্সিডেশন হয়, তাই না? আর দুই নম্বর কথা হচ্ছে আসলে এটাই আমরা প্রুফ করি যে এই যে জিঙ্ক ধাতু যেহেতু ও বেশি সক্রিয়, ও কি করবে, আগে ইলেকট্রন ছেড়ে দিয়ে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ও জিঙ্ক 2+ পরিণত হবে। আমি যদি ভৌত অবস্থাটা একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য, এই যে দেখো এখানে জিঙ্ক সলিড থাকে, মানে যেটা তড়িৎদ্বার থাকে সেটা, তারপর হচ্ছে ইলেকট্রন ছাড়ার পর হয়ে যায় অ্যাকুয়াস। তো ঠিক একই ভাবে আমি যদি এবার লিখি হচ্ছে আমাদের ক্যাথোড রিয়াকশন যেটা, এই যে ক্যাথোড। সো অ্যানোডে যদি অক্সিডেশন হয়, ক্যাথোডে কি হবে? অবশ্যই ক্যাথোডে হবে হচ্ছে রিডাকশন বা বিজারণ। সো বিজারণ এখন কি হইতে পারে? বিজারণ এখন উল্টাটা, জিঙ্ক 2+ হয়ে গেছে, এখন আর কপার 2+ তৈরি হওয়ার সুযোগ নাই। তার মানে এখন এই পাত্রে যে কপার 2+টা আছে, কপার 2+, এই যে যে ইলেকট্রনটা এখান দিয়ে গেল, সে এই দুইটা ইলেকট্রন নিবে, নিয়ে হচ্ছে পরিণত হয়ে যাবে হচ্ছে আমাদের কপার ধাতুতে। আমি যদি ভৌত অবস্থাগুলো লিখে দিই, এখানে ভৌত অবস্থা হবে উল্টা। লেফটে আছে এখানে অ্যাকুয়াস মানে আয়নটা, আর রাইটে এখানে কি আছে? সলিড। মানে এটা আস্তে আস্তে কি হবে আলটিমেটলি, যে আমাদের এই যে কপারটা এর গায়ে হচ্ছে আস্তে আস্তে এরকম জমা হবে। এই যে এটা হচ্ছে আমাদের আস্তে আস্তে এরকম জমা হবে। আর হচ্ছে এই যে আমাদের অ্যানোড যেটা আছে সেটা আস্তে আস্তে দেখা যাবে এরকম ক্ষয় হয়ে গেছে, এই পোর্শনটা ক্ষয় হয়ে এটাই দেখা যাবে হচ্ছে এরকম দ্রবণে চলে আসছে। আর এখানে কি হবে, এই দ্রবণ থেকে হচ্ছে জিনিসটা চলে যাবে হচ্ছে তড়িৎদ্বারের গায়ে। আমরা পড়ছি যে অ্যানোড হচ্ছে সবসময় কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়। আর ক্যাথোডের গায়ে কিছু একটা যে জমা হয়, সেটা হচ্ছে সেল যেই ধরনেরই হোক না কেন, এই জিনিসটাই কিন্তু সবসময় আমার হবে। ওকে, এই তো এটাই গেল হচ্ছে আমাদের রিয়াকশনটা। সো ওভারঅল আমরা কিভাবে লিখতে পারি এই রিয়াকশনটাকে? আমরা যদি সামগ্রিক কোষ বিক্রিয়া যেটাকে বলে, সামগ্রিক কোষ বিক্রিয়া দুইটাকে যদি এবার একটু যোগ করে লিখি, কি লিখবো আমরা? দুইটা ইলেকট্রন তো কাটাকাটি, তাহলে আমার হবে এখানে জিঙ্ক প্লাস কপার 2+, এটা থেকে জিঙ্ক 2+ প্লাস হচ্ছে
কপার। অবশ্যই কিন্তু উল্টাটা লেখা যাবে না, উল্টা রিয়াকশন এক নম্বর কথা হচ্ছে সম্ভবই না, কারণ তোমরা বুঝতেছো সক্রিয়তা সিরিজের ব্যাপার স্যাপার আছে এখানে, যে বেশি সক্রিয় যেটা সেটাই আসলে আয়নে পরিণত হবে। আর একটা কথা হচ্ছে আমি দুইটা যোগ করে যেটা পাবো সেটাই আসলে লিখতে হবে, যাতে আমার এই যে যেখানে যেটা জারণ হচ্ছে সেটা ঠিক থাকে, আর যেখানে যেটা বিজারণ হচ্ছে সেটা যাতে ঠিক থাকে। এই তো, এটাই ছিল হচ্ছে বেসিক কথাবার্তা। এবার একটু সাইনের ব্যাপারটা বুঝে নিই। দেখো, জিঙ্ক যেহেতু ইলেকট্রন ছাড়তেছে, ইলেকট্রনটা আসলে কোথায় ছাড়ে? ইলেকট্রন কিন্তু দ্রবণে ছাড়ে না। ইলেকট্রনটা কি হচ্ছে, এই যে জিঙ্কের যে তড়িৎদ্বার, সে যেহেতু এখানে সলিড অবস্থায় আছে, ইলেকট্রন গুলা কিন্তু এখানে মাইনাস হিসেবে থেকে যায়। আর দ্রবণে কে আসতেছে? দ্রবণে তো আসতেছে আয়নটা। দেখো, জিঙ্ক ভেঙে দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে এই যে আয়ন, আর একটা হচ্ছে ইলেকট্রনটা ছেড়ে দেওয়া। এই ছেড়ে দেওয়া ইলেকট্রন তো থেকে যায় তড়িৎদ্বারে, আর দ্রবণে আসে আয়নটা। সো আলটিমেটলি কি হয়, এই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা এইটাই তো হচ্ছে ভাইয়া ফ্লো হয় এইভাবে সার্কিট দিয়ে, মানে আমাদের অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ফ্লো হয়। এন্ড দেখো, যেহেতু এখানে নেগেটিভ চার্জ গুলো আছে, তার মানে এখানে আমাদের অ্যানোড কি নেগেটিভ। আর যেহেতু এখানে কি হচ্ছে, কপার প্লাস গুলো আসতেছে, দেখো এটা যেহেতু মাইনাস হয়ে গেছে, এটা তো এখন আর মাইনাস হওয়া সম্ভব না, তার মানে এটা প্লাসই হবে। সো ক্যাথোডটা কি হচ্ছে আমাদের পজিটিভ। আশা করি বুঝতে পারছো যে কেন জিনিসটা হচ্ছে একদম মুখস্থ না লজিক্যাল, যে অ্যানোডে জারণ হবে আর ক্যাথোডে বিজারণ হবে, এটা ফিক্সড। বাট কোষের উপর ভিত্তি করে আগে যেটা পড়ে আসছি সেটা জানতে আমাদের অ্যানোড ছিল পজিটিভ, কারণ এই যে অ্যানোড নিজ হচ্ছে মাইনাস, মাইনাস যায় প্লাসের কাছে। আর এখন অ্যানোড নিজেই তো রিয়াকশন করতেছে, অ্যানোড রিয়াকশন করে যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এখানে, এই জন্য এটা হচ্ছে আমাদের নেগেটিভ ইলেকট্রোড, আর ওইটা হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রোড। ওকে, এবার আসো এই জিনিসটা একটু ছোট্ট করে বুঝে নিই। একটা ছোট্ট থিওরি তোমাদের বইতে আছে, দেখি যে এটা হয়তো বুঝলে তোমাদের এই জিনিসটা আইডিয়া করতে একটু সুবিধা হবে। আমি একটু ভাইয়া তোমাদেরকে এটা একটু আলাদা করে পড়ে দিতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের নার্নস্ট থিওরি। এটা কিন্তু আমাদের নার্নস্টের যে ইকুয়েশন সেটা না, এটা আলাদা একটা থিওরি, এটা হচ্ছে নার্নস্ট থিওরি। ঠিক আছে, আসো আমরা এটা একটু দেখি। নার্নস্ট থিওরি নিয়ে আমরা কথা বলবো। তো দেখো, নার্নস্ট থিওরিতে কি হয়, যে আমার কিন্তু এখানে দুইটা ঘটনাই ঘটতে পারতো। কোন দুইটা ঘটনা ঘটতে পারতো দাঁড়া একটু দেখি। আমাদের হচ্ছে এখানে এই যে এটা একটা বিকার নিলাম, বিকারের মধ্যে হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে তড়িৎদ্বার। তড়িৎদ্বার হিসেবে আমরা এখানে এই যে নিলাম, একটা তড়িৎদ্বার নিলাম, এই জিনিসটা। ওকে, দেখো, সো এখানে ধরলাম আমি দ্রবণ আছে হচ্ছে জিঙ্ক সালফেট এইটা, আর তড়িৎদ্বার যেটা সেটা অবশ্যই নিলাম হচ্ছে জিঙ্ক। আর এই সেম কাজটা এই পাশেও করি, সেম কাজটাই আমরা এই পাশেও করি। এখানে আরেকটা নেই, এন্ড এখানে হচ্ছে এটা সাপোজ আরেকটা দ্রবণ আছে আমাদের, এই দ্রবণটা হচ্ছে আমাদের দিলাম ইয়েলো কালার। দেখো যেটা হচ্ছে, সো এই দ্রবণে এবার জিঙ্ক সালফেট আর জিঙ্ক না নিয়ে আমি হচ্ছে নেই এখানে কপার তড়িৎদ্বার আর কপার সালফেট দ্রবণ। ওকে, এবার আইডিয়াটা বুঝো। দুইটাই তো এরকম ছিল, হ্যাঁ, আমরা এখন দুইটা আলাদা আলাদা পাত্রে নিচ্ছি। আমরা একটু পরে এই কম্পার্টমেন্ট নিয়ে কথা বলবো, যে একই পাত্রে যদি রাখি এদেরকে বলে সিঙ্গেল কম্পার্টমেন্ট, হ্যাঁ, এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। আর যদি দুইটা আলাদা পাত্রে এইভাবে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, ডাবল কম্পার্টমেন্ট। সিম্পল কথা, এটা দেখলেই বুঝবা। ওকে, দেখো, এখন আমার কথা হচ্ছে যে এখানে দুইটা সেল যখন তুমি আলাদা রাখতেছো, এর এক একটা কি হাফ সেল, অর্ধকোষ। এর এক একটা কি, এক একটা হচ্ছে আমাদের হাফ সেল বা অর্ধকোষ। সো এই হাফ সেল গুলাতে কিন্তু দুইটা ঘটনাই ঘটতে পারতো। ইন্ডিভিজুয়ালি যদি আমরা চিন্তা করি, এখানে দুইটা ঘটনাই ঘটা সম্ভব। একটা হচ্ছে এই যে জিঙ্ক, সে দুইটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে জিঙ্ক 2+ এ পরিণত হবে, এটা যতটা হওয়া সম্ভব। ঠিক একইভাবেই আমাদের এই যে জিঙ্ক 2+ যেটা, সে দুইটা ইলেকট্রন নিয়ে সে জিঙ্ক ধাতুতে পরিণত হবে, এটাও হওয়া সম্ভব। ঠিক একইভাবে এখানেও যদি আমি এই জিনিসটাই রেপ্লিকেট করি, এই যে আনলাম এখানে এটা, এখন জাস্ট জিঙ্কের জায়গায় কি করে দিব, আমরা কপার করে দিব জিঙ্কের জায়গায়, এটা জাস্ট কপার করে দিই, একই জিনিস। তাহলে এবার এটা কি হবে, আমাদের কপার দুইটা ইলেকট্রন ছেড়ে কপার 2+ এ পরিণত হতে পারে, অথবা কপার 2+ দুইটা ইলেকট্রন নিয়ে কপার ধাতুতে পরিণত হতে পারে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ঘটনা দুইটাই ঘটতে পারে, বাট ডিপেন্ড করে তুমি কার সাথে কাকে কানেক্ট করছো। যেহেতু জিঙ্কের সাথে কপারকে রাখলে জিঙ্ক বেশি সক্রিয়, এই জন্য ওর ক্ষেত্রে কি হয়, এই রিয়াকশনটা হয়ে যায়। আর এই রিয়াকশনটা হলে এটার হইতে পারে না, তখন এই ক্ষেত্রে বিজন রিয়াকশনটা হয়। জিনিসটা এইভাবে ওয়ার্ক করে। এখন এই যে নার্স থিওরি বলতে যেটা বুঝেছি, এই জিনিসটার না নাম আছে সুন্দর, নাম হচ্ছে, খেয়াল করো, যদি ঘটনাটা এরকম হয় যে আমার এখানে কি হয়েছে ভাইয়া, তড়িৎদ্বার থেকে দ্রবণে গেছে। সো যদি আমার তড়িৎদ্বার, এই যে লিখতেছি, তড়িৎদ্বার থেকে যদি দ্রবণে যায়, এই জিনিসের একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে সলিউশন প্রেসার। সলিউশন প্রেসার বা এসপি, এগুলো তোমাদের বইয়ের কথাবার্তাই, ভার্সিটির জন্য এই থিওরি গুলো সরাসরি সেভাবে লাগে না। বাট যেহেতু আমরা এখানে একটু বেসিক নিয়ে কথা বলতেছি, এই জিনিসগুলো একটু বুঝে রাখো। যদি কোনোদিন কোয়েশ্চেন চলে আসে যে
ব্যাখ্যা করো যে কেন হচ্ছে আমার এখানে জিঙ্ক তড়িৎদ্বারটাই হচ্ছে ক্ষয় হয়, কেন হচ্ছে কপার হয় না, মানে উল্টাটা কেন হয় না। তখন কিন্তু জাস্ট সক্রিয়তার ব্যাখ্যা দিয়ে দিলে সেটা যথেষ্ট না। এই জিনিসটাও যদি একটু বলে দাও, রিটেন কোশ্চেন আসলে মনে করো, তখন একটু জিনিসটা সুন্দর করে আনসার করতে হবে। আগে এগুলো খুব একটা লাগতো না, আগে তো রিটেনই আসতো না। বাট তুমি যদি এখন একটু খেয়াল করো, রিটেনে একটু থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসে কেমিস্ট্রিতে, এক্সপ্লেনেশন টাইপ। হ্যাঁ, ম্যাথ আসে ছোটখাটো, কিন্তু এই ম্যাথের সাথে দেখা যায় যে এক্সপ্লেনেশন টাইপ জিনিসপত্র দিয়ে দেয়। ওকে, সো কি বলতেছিলাম আমরা, তড়িৎদ্বার থেকে যদি দ্রবণে আসে, মানে ঘটনা যদি এইটা হয়, আমি যদি অ্যারো চিহ্ন দিয়ে লিখি, এই যে যদি এইটা হয় এইভাবে যদি আসতেছে, সেটাকে আমরা কি বলবো, এসপি, সলিউশন প্রেসার। ওকে, সলিউশনের দিকে যাচ্ছে। আর যদি উল্টা ঘটনাটা ঘটে, মানে আমরা কি বলতে চাচ্ছি, যদি এরকম হয় যে দ্রবণ থেকে, এই যে উল্টা ঘটনা এটা দেখো, দ্রবণ থেকে যাচ্ছে তড়িৎদ্বারের গায়ে যে জমা হচ্ছে, যদি এটা হইতো, তো দ্রবণ থেকে যদি তড়িৎদ্বারের গায়ে যায়, তড়িৎদ্বারের গায়ে যায়, সেটাকে আমরা কি বলবো, বলবো হচ্ছে অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার, প্রেসার বা হচ্ছে ওপি, অসমোটিক প্রেসার বা ওপি। তাহলে কি শিখলাম, দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে সলিউশন প্রেসার, একটা হচ্ছে অসমোটিক প্রেসার। সিম্পল জিনিস। যদি হচ্ছে আমার ডিরেকশন এটা হয়, এই যে এটাও লিখে দিই এবার, যদি উল্টাটা হয়, উল্টাটাকে আমরা কি বলবো, উল্টাটাকে বলবো হচ্ছে অসমোটিক প্রেসার। এন্ড দুই কেসের জন্যই তো জিনিসটা সেম। হ্যাঁ, যদি হচ্ছে তড়িৎদ্বার থেকে দ্রবণে আসে সলিউশন প্রেসার, আর হচ্ছে যদি দ্রবণ থেকে তড়িৎদ্বারে উল্টাটা যায়, তাহলে হচ্ছে অসমোটিক প্রেসার। এখন বুঝতেই পারতেছো জিঙ্কের ক্ষেত্রে কি হয়, যখন তাকে আমরা কানেক্ট করি হচ্ছে কপারের সাথে, যখন তাকে আমরা কপারের সাথে কানেক্ট করি, যখন এইভাবে রাখা হয় হাফ সেল দুইটা, তখন অবশ্যই তুমি ভিডিওটা পজ করে নিজেই চিন্তা করো, ফার্স্ট কেসে কোনটা বেশি, সলিউশন প্রেসার বেশি নাকি অসমোটিক প্রেসার বেশি, তুমি নিজে একটু চিন্তা করো, দেন ভিডিওটা পজ করে এবার একটু প্লে করে দেখো। ওকে, হোপফুলি করছো তুমি। দেখো ফার্স্ট কেসে সলিউশন প্রেসার ইজ গ্রেটার দেন অসমোটিক প্রেসার। তার মানে এই যে জিঙ্ক তড়িৎদ্বার থেকে যে পরিমাণ আয়ন আসতেছে, সেটার যে প্রেসারটা সেটা গ্রেটার দেন হচ্ছে উল্টা রিয়াকশনটা, মানে দ্রবণ থেকে হচ্ছে তড়িৎদ্বারে যাওয়ার থেকে। সো তার মানে এই কেসে যদি সলিউশন প্রেসার গ্রেটার দেন অসমোটিক প্রেসার হয়, এই কেসে কি হবে, অবভিয়াসলি উল্টাটা হবে। মানে এখানে হচ্ছে আমাদের হবে অসমোটিক প্রেসার গ্রেটার দেন সলিউশন প্রেসার। তার মানে এই কেসে হচ্ছে যে দ্রবণ থেকে এই যে এই রিয়াকশনটা হওয়ার টেন্ডেন্সি আমাদের বেশি, দ্রবণ থেকে হচ্ছে তড়িৎদ্বারে যাওয়ার। এই জন্যই তো এই যে অসমোটিক প্রেসার ওপি, দ্রবণ থেকে তড়িৎদ্বার দেখো ওপি বেশি, এই জন্য হচ্ছে এটা এভাবে হয়। ওকে, সো আলটিমেটলি যখন আমরা এটাকে একটা সার্কিট দিয়ে কানেক্ট করি, এই যে যখন এটাকে আমরা একটা সার্কিট দিয়ে কানেক্ট করি, সাপোজ বাল্ব দিয়ে দিলাম একটা, তখন এইভাবে হচ্ছে যে ইলেকট্রিসিটির ফ্লোটা সেটা হয়, এই যে এখান দিয়ে আমার যায় হচ্ছে ইলেকট্রন, এন্ড এখান দিয়ে ইলেকট্রন যাওয়া মানে উল্টা ডিরেকশনে আসে হচ্ছে আমার তড়িৎটা। ওকে, বোঝা গেছে। আর এই যে এই পার্থক্য যে হয় এদের সারফেসের মধ্যে, যে পার্থক্যটা হয়, এই পার্থক্যের কারণে কিন্তু আলটিমেটলি আমাদের যে ভোল্টেজ ডিফারেন্স সেটা তৈরি হয়। এই ভোল্টেজ ডিফারেন্সটা যে তৈরি হয়, এই পার্থক্যের কারণেই তো হয়, নাহলে কোত্থেকে ভোল্টেজ ডিফারেন্স হবে বলো। জানোই তো যে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্যের জন্য কিছু একটা পার্থক্য থাকা লাগে। এখানে বেসিক্যালি এই পার্থক্যটাই হয় যে একদিকে হচ্ছে আয়নে পরিণত হওয়ার প্রবণতা, আর একদিকে হচ্ছে ধাতুতে পরিণত হওয়ার প্রবণতা, উল্টাটা আর কি। এই যে ডিফারেন্সটা, দুই রকম প্রেসারের ডিফারেন্স, এই জন্য আমরা যে ভোল্টেজটা বা ওই যে কোষের যেটাকে আমরা বলি আর কি ইএমএফ, ইএমএফ কিন্তু এখান থেকেই আসে। ইএমএফটা এখান থেকে আসে। আমরা তো পরে লেকচারে দেখবো যে ইএমএফটা ক্যালকুলেট কিভাবে করে, ওই যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল, বা যেটা আমরা এই যে ই সেল যেটা বের করি, ই সেল যেটা বের করি, এখান থেকে কিন্তু আমরা সেটা বের করি। ওকে, আচ্ছা, সেটা গেল আমাদের নার্সারি থিওরি। এবার সেই সেলগুলা কিনে আরেকটু ডিপলি বোঝার ট্রাই করি, যে এখানে আলটিমেটলি আমাদের এই সেলগুলার মানে ইভলিউশন কিভাবে হয়েছে, বা আমরা তো কিছু জিনিস পড়বো হচ্ছে লবণ সেতু। দেখো লবণ সেতু মুখস্থ রাখা লাগে যে পরীক্ষায় আসে, যে কোনটা হচ্ছে তোমার লবণ সেতুতে লবণ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এই জিনিসটাই মুখস্থ করার আগে তুমি একটু জেনে নাও যে লবণ সেতুর দরকারটা হলো কেন, সেটা একটু আমরা এখন দেখবো। ওকে, আসো তাহলে আমরা দেখি। এখানে আমরা হচ্ছে যেটা পড়বো, বিভিন্ন টাইপের আমরা ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল পড়বো আর কি। ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল। আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপের ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে একটু ডিসকাস করি, আসো। তো ফার্স্টে আমাদের যে আইডিয়াটা ছিল সেটা কি ছিল, আমরা একটু আগে দেখলাম যে এই যে আমি হচ্ছে একটা বিকার নিলাম, এই বিকারের মধ্যে আমি আরেকটা বিকার নিই, আগে হচ্ছে দুইটা বিকার নিয়ে নিই, এটা একটা দ্রবণ নিলাম আর এটা একটা দ্রবণ নিলাম, এটার কালারটা চেঞ্জ করে দিই, এটার কালারটা ধরো দিলাম হচ্ছে আমরা ইয়েলো কালার, এরকম। তো এখানে কি করবো, এবার তড়িৎদ্বার দিব, তড়িৎদ্বার দিই, এটা একটা তড়িৎদ্বার দিলাম, এটা একটা তড়িৎদ্বার, আগের সেটআপটাই রাখতেছি, আর আরেকটা তড়িৎদ্বার দিই এখানে, এটা একটা তড়িৎদ্বার দিলাম, দুইটা তড়িৎদ্বার এরকম দিলাম।
দুইটা পাত্র দুইটা তড়িৎদ্বার দিলাম। ওকে, এন্ড এখানে আমরা কি করলাম, এখানে আমরা হচ্ছে কানেক্ট করলাম এই যে আমাদের একটা বাল্ব দিয়ে বা ভোল্ট মিটার বা এরকম কিছু দিয়ে। সো এটা আগের মতোই সেটআপ। এটাকে আমরা বলতেছি জিঙ্ক তড়িৎদ্বার, এটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফেট দ্রবণ, এন্ড এটা হচ্ছে আমাদের কপার তড়িৎদ্বার, এটা হচ্ছে আমাদের কপার সালফেট দ্রবণ। এন্ড আমরা হচ্ছে বেসিক যে জিনিসটা সেটা জানি যে এখানে কি ঘটতে যাচ্ছে। তো দেখো আমরা একটু আগে দেখলাম যে এখানে অ্যানোড রিঅ্যাকশন যেটা ঘটবে, এই পাশে একটু লিখি, অ্যানোড রিঅ্যাকশন আবার কি হবে, যে আস্তে আস্তে হচ্ছে জিঙ্ক যেটা দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হবে, এন্ড আলটিমেটলি ক্যাথোড রিঅ্যাকশন হবে কপার 2+ যেটা সে হচ্ছে ওই দুইটা ইলেকট্রন নিয়ে কপার ধাতুতে পরিণত হবে। ভালো কথা, আমাদের তো সেল হয়ে গেল, মানে আমাদের টার্গেট কি আলটিমেটলি, এই যে একটা কেমিক্যাল এনার্জি এটাকে হচ্ছে কনভার্ট করে ইলেকট্রিক এনার্জিতে। মানে আমরা চাই যে আমরা যাতে এখান থেকে কারেন্ট পাই, কেমিক্যাল রিঅ্যাকশন হবে, কিন্তু কেমিক্যালটা টাকা দিয়ে কিনতেছো তাই না, সেটা তো একটা ভ্যালু আছে। তো এই যে কেমিক্যালটা যে তুমি খরচ করলা, খরচের বিনিময়ে তুমি একটা আউটপুট চাও, আউটপুটটা হচ্ছে এখানে কারেন্ট বা ইলেকট্রিসিটি। তো তুমি তো চাও যে এই লাইটটা জ্বলুক, হ্যাঁ তুমি তো চাও যে হ্যাঁ এটা চলুক, নাকি এরকম চাও যে জাস্ট হচ্ছে সার্কিট বানানো থাকবে, এই সেটআপটা করে থাকবা, দেন হচ্ছে তাকে থাকবে, তা তো না। তুমি চাও যে এটা থেকে ইলেকট্রিসিটি জেনারেট হোক, এই জন্যই তুমি চাও এই রিয়াকশনটা হোক। এই রিয়াকশনটা হবে সবে ঠিকঠাক, যেহেতু এখানে আমরা দেখলাম যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয় কিভাবে, ওই যে প্রেসারের ডিফারেন্সের কারণে। আচ্ছা, এখন এখানে একটা সমস্যা হয় সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে যেটা আমরা দেখতে পারতেছি যে এই যে দেখো অ্যানোডে আস্তে আস্তে জিঙ্ক 2+ যেটা আছে না, সেটার যে ঘনত্ব বা ঘনমাত্রা সেটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে অ্যানোডে এই পাশে লেফট সাইডে বাড়তেছে। কারণ কি, আস্তে আস্তে এই যেটা ক্ষয় হচ্ছে, এটা ক্ষয় হচ্ছে, ধর এরকম ক্ষয় হবে ক্ষয় হবে, ক্ষয় হতে 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 জিঙ্ক 2+ এর যে ঘনমাত্রা সেটা হচ্ছে অনেকটা বেড়ে যাবে। ঠিক একইভাবে আমাদের উল্টাটা যেটা ক্যাথোডে যেটা হবে, বুঝতে পারতেছো ক্যাথোডে কি হবে, ক্যাথোডে কিন্তু কপার 2+ আমাদের চলে যাচ্ছে ক্যাথোড থেকে। এই যে দেখো ক্যাথোডে কপার 2+ যেটা ছিল না, সেটা আস্তে আস্তে এই যে উল্টা ডিরেকশন, এটা ডিরেকশন দেখছো কই দিছি, দাঁড়াও ডিরেকশনটা প্রপারলি দিয়ে, এই যে উল্টা ডিরেকশন, ওইটা দিছি দ্রবণে আসতেছে, আর এটা দিছি দ্রবণ থেকে চলে যাচ্ছে। তো তুমি চিন্তা করো ছিল কপার আর সালফেট, যদি হচ্ছে কপার আয়ন গুলা চলে যায়, তাহলে এবার এখানে অ্যাপারেন্টলি কি মনে হবে, সালফেট আয়নটা বেড়ে গেছে। বুঝতে পারছো? তো একটা সময় কি হবে, এই যে সেলটা ও কিন্তু একটা সময় ডেড হয়ে যাবে, যেটা যে কোনো সেলই হবে। বাট দেখা যায় কি দুইটা পাত্র এইভাবে আলাদা রাখলে, যেটাকে আমরা বলতেছি, এটাকে একটা বলতেছি আমরা ডাবল কম্পার্টমেন্ট সেল, বা ওই যে যেটা বললাম না দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, ডাবল কম্পার্টমেন্ট সেল এটা। সো ডাবল কম্পার্টমেন্ট সেলে কি হচ্ছে আলটিমেটলি, খেয়াল করছো সমস্যাটা কি, দুইটা পাত্রে রাখছিলাম ঠিকঠাক, যেই পাত্রে যেই দ্রবণ তারই ধাতু, এন্ড এই জন্য হচ্ছে আমাদের এই যে নার্স থিওরি অনুযায়ী দুইটা প্রেসার ডিফারেন্সের কারণে একটা ভোল্টেজ ডিফারেন্স আমি পাচ্ছিলাম, এন্ড এই কারণে হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছিল, সবই ঠিকঠাক ছিল। বাট সময়ের সাথে সাথে যেটা হয় যে এক পাশে অনেক বেশি প্লাস আয়ন জমে যায়, আরেক পাশে অনেক বেশি নেগেটিভ আয়ন জমে যায়। তো এই কারণে কি হয়, এই যে এই পাত্রে যখন নতুন করে আবার প্লাস আসতে চায়, মানে তড়িৎদ্বার যখন আরো ক্ষয় হতে চায়, তখন সেটা বাধা দেয়। হ্যাঁ, ওই যে অলরেডি যেহেতু প্লাস আয়ন গুলো আছে, সে আরো বেশি প্লাস আয়ন আসতে বাধা দেয়। ঠিক একইভাবে এখানেও মাইনাস আয়নের যে সংখ্যাটা সেটা হচ্ছে কিন্তু বেড়ে যায়। তো এখান থেকে যে কপার চলে যাচ্ছে সেটা তো একটা বাধা তৈরি হয়। এই জন্য আলটিমেটলি কি হবে, আমরা যে ভোল্টেজ চাচ্ছিলাম বা যত সময় ধরে চাচ্ছিলাম, সেটা কিন্তু সময়ের সাথে সাথে ভোল্টেজটা কমতে থাকবে, প্রপার যে ভোল্টেজটা মেনটেন হওয়া দরকার ছিল সেটা হবে না। তো তারপর হচ্ছে একটা সলিউশনে আসলো, আচ্ছা আমার তাহলে এরকম কিছু একটা করা উচিত যে যাতে এক পাশে প্লাস আরেক পাশে হচ্ছে বেশি মাইনাস এরকম না হয়ে যায়, রেদার হচ্ছে দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকে। সেই ব্যালেন্স করার জন্য যেটা করা হয়েছে এবার, এবার আইডিয়াটা হচ্ছে এরকম যে বড় একটা পাত্র নিয়ে আমি সিঙ্গেল চেম্বার আর কি, এবার এরকম আইডিয়া নিয়ে আসা হচ্ছে সিঙ্গেল চেম্বার, এন্ড সিঙ্গেল চেম্বারের মধ্যে এখানে আমি আরেকটা পাত্র নিব, আরেকটা পাত্র নিব এটা, এন্ড এই পাত্রটা আছে না, এটা হচ্ছে আমার একটু ফুটা 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 এরকম থাকবে এক পাশে, আরেকটা পাত্র এরকম নিব, এন্ড এখানে হচ্ছে এই যে তড়িৎদ্বার নিই, সাপোজ একটা হচ্ছে এটা নিলাম তড়িৎদ্বার, আর আরেকটা তড়িৎদ্বার নিই, দুইটা তড়িৎদ্বার নিলাম, এন্ড এটার কালার চেঞ্জ করে দিই, এই যে দুইটা দুই তড়িৎদ্বার নিলাম। আইডিয়াটা আবারও আগের মতো, এই যে এখানে হচ্ছে আমাদের দ্রবণটা আছে, দ্রবণটা আছে এখানে, এন্ড এই দ্রবণটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফেটের দ্রবণ, এটা তড়িৎদ্বার হচ্ছে এটা জিঙ্কের তড়িৎদ্বার, এটা কপারের তড়িৎদ্বার, এন্ড এটা হচ্ছে কপার সালফেট। এন্ড এটা খুব ভালো মতো বুঝে যায়, কারণ কপার সালফেটের একটা কালার আছে, তোমরা কিন্তু জানো ওই যে ব্লু ভিট্রিয়াল, ওর কালারটা কিন্তু একটু ব্লুইশ টাইপ, আর জিঙ্ক সালফেটের কিন্তু কোনো কালার নাই, এটা হচ্ছে তোমার একটা ট্রান্সপারেন্ট কালার। এই জন্য কিন্তু বিক্রিয়া যত হয় চোখে দেখে আসলে বোঝা যায় যে একদিকের কালার যে আস্তে আস্তে চলে যাচ্ছে এরকম, যেহেতু এটার একটা ব্লু কালার আছে। হ্যাঁ, ওকে। তো দেখো এই যে ডট ডট যে দিলাম, তোমরা হয়তো 9-10 এর বইতে পড়ছো, একটা একটা কথাটা এইভাবে লেখা ছিল যে গ্লেজ না দেওয়া কাদামাটির পাত্র, গ্লেজ না দেওয়া কাদামাটির পাত্র। এখন কাদামাটির পাত্র যেটা হয়, যখন মাটির কিছু বানানো হয় তখন তার মধ্যে ছোট 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 ছিদ্র থাকে, পোরাস থাকে। হ্যাঁ, এটাকে একটা পোরাস মেমব্রেন বলে, পোরাস মানে ছিদ্র, ছিদ্রযুক্ত মেমব্রেন। সো এই যে এই ছিদ্রগুলা যে থাকে, আমি যদি গ্লেজ দেই, গ্লেজ দিয়ে কি হয়, এই ছিদ্রগুলা বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ,
সো যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে তাই চাই, বাট এখানে যেহেতু আমি সেলটাই এরকম চাচ্ছি যে এদের মাঝখানে কিছু ফোটা ফোটা থাকুক, কেন থাকুক এটা একটু পরেই দেখবা। বাট প্রথম আইডিয়া কি, আইডিয়াটা হচ্ছে এবার দুইটা আলাদা পাত্র না রেখে একটা বড় পাত্র নিই, এন্ড সেই পাত্রের মধ্যে আরেকটা পাত্রে দ্রবণ এইভাবে রাখি, বাট সেটা একটু দুইটার মধ্যে কানেকশন করে দেওয়ার জন্য একটু ফোটা ফোটা থাকুক, আর সেটা হচ্ছে আমাদের গ্লেজ না দেওয়া কাদামাটির পাত্র। সো গ্লেজ না দিলে ফোটাগুলা থাকবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে এবার হচ্ছে যে এই জিনিসটার একটা নাম আছে, এটাকেই বলা হচ্ছে আমাদের সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন, এটা তোমরা বায়োলজিতে পড়ছো, বা হচ্ছে অর্ধভেদ্য ঝিল্লি বা বৈষম্যভেদ্য ঝিল্লি। এই যে সেমি পারমিয়েবল, পারমিয়েবল মানে ওই যে পারমিশন থেকে আসছে, আর সেমি মানে হচ্ছে হাফ বা অর্ধেক, সো অর্ধভেদ্য ঝিল্লি। আর মেমব্রেন তো ঝিল্লি জানোই, বায়োলজিতে পড়ছো যে এই টাইপের ঝিল্লি আছে। তো দেখো এখানে আইডিয়া যেটা হচ্ছে যে এই ঝিল্লিটার ছিদ্রগুলো যেহেতু অনেক ছোট ছোট, এখানে সব ধরনের আয়ন পাস হতে পারবে না। যেহেতু হচ্ছে আমার এখানে ছিদ্রগুলো ছোট ছোট, এখানে দেখা যাবে যে ছোট আয়ন যেটা সেটা পাস হতে পারবে। তো আমার টার্গেট যেটা হচ্ছে, এই যে সমস্যাটা কি হচ্ছিল, এইদিকে তাকাও, এইদিকে হচ্ছে আমার জিঙ্ক 2+ অনেক বেশি বেড়ে যাচ্ছিল, এই যে প্লাস যেটা সেটা বেড়ে যাচ্ছিল, আমি প্লাস দিয়ে লিখি জাস্ট, প্লাস যেটা সেটা হচ্ছে এদিকে বেড়ে যাচ্ছিল, আর এদিকে হচ্ছে মাইনাস যেটা আছে সেটা হচ্ছে বেড়ে যাচ্ছিল। তো আমাদের হচ্ছে এই দুইটার একটু ব্যালেন্স করা দরকার ছিল। ওই ব্যালেন্স করার জন্য আলটিমেটলি কি হয়, যে এখানে এই যে ছিদ্রগুলা দিয়ে এই আয়নগুলো হচ্ছে এরকম পাস হতে পারে, এই ছিদ্রগুলা দিয়ে আয়নগুলা পাস হতে পারে। তো দেখো কি বললাম, যে ফার্স্ট হচ্ছে প্লাস মাইনাসের একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছিল আলাদা পাত্রে রাখার কারণে। এবার এক পাত্রে নিয়ে আসলাম, এক পাত্রে নিয়ে আসার কারণে আলটিমেটলি এখন আয়নগুলো পাস হতে পারতেছে। সো ওই স্কোপটারাই যে এক পাত্রে সব প্লাস, আরেক পাত্রে হচ্ছে সব মাইনাস এরকম থাকবে, এক্সচেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখন ওই ব্যালেন্সটা হওয়া সম্ভব হচ্ছে। সো এটাকে আমরা কি বলতেছি, সেমি পারমিয়েবল মেমব্রেন বা বৈষম্যভেদ্য ঝিল্লি। ওকে, আচ্ছা। সো এবার যদি হচ্ছে আমি এই যে কানেক্ট করি এটাকে, এবারও যদি এই জিনিসটাকে আমি বাল্ব দিয়ে কানেক্ট করি, জিনিস তো আগের মতোই, রিয়াকশন আবার আগের মতোই হবে, ঠিক আছে, সবই ঠিকঠাক। বাট এবার না এখানে ছোট্ট একটা ঝামেলা হয়, মানে আমরা তো হচ্ছে একটু হলেও সলভ করতে পারছি যে প্লাস একদিকে বেশি হয়ে যাচ্ছিল, আরেকদিকে মাইনাস বেশি হয়ে যাচ্ছিল, বাট এই প্রবলেমটা সলভ, এই যে প্রবলেমটা ইস্যুটা হচ্ছিল, এটা এখন সলভ। কারণ কি, এখন হচ্ছে আয়নটা এক্সচেঞ্জ হতে পারতেছে, এই যে এখানে লিখে দিই এক্সচেঞ্জ অফ আয়ন, এক্সচেঞ্জ অফ আয়নস। কার কারণে এটা সম্ভব হয়েছে, এটা হচ্ছে আমাদের সেমি পারমিয়েবল মেমব্রেনের জন্য সম্ভব হয়েছে। ওকে, কোশ্চেন আসতে পারে এমসিকিউতে, যেটা কোন ধরনের মেমব্রেন ইউজ করা হয়, এটা বৈষম্য ভেদ্য হইতে পারে, বা হচ্ছে পূর্ণ ভেদ্য হইতে পারে, বা অভেদ্য হইতে পারে, অপশন এরকম থাকতে পারে আর কি। ওকে, আচ্ছা। তো এবার আসো, এবার হচ্ছে এই যে এখানে যেটা হচ্ছে, যে যখন আয়নগুলো এক্সচেঞ্জ করে তখন না হালকা একটু জ্যামের মতো লেগে যায়, একদিক থেকে কিছু প্লাস কিছু মাইনাস এরকম যেহেতু যাওয়া আসা করতে চায়, এই জ্যামের মতো লেগে দেখা যায় যে এই এক পাশে হচ্ছে এরকম প্লাস আয়ন জমে যায়, আরেক পাশে হচ্ছে এরকম মাইনাস আয়ন জমে যায়। মানে ঠিক যে আমার ঝিল্লিটা আছে না, হ্যাঁ, এই ছিদ্রগুলার দুই পাশে দুই সাইডে জ্যাম লেগে যায়, যেহেতু এক দিক থেকে এই আয়নগুলো পাস করতেছে, আরেক দিক থেকে এই আয়নগুলো পাস করতেছে। তো তাদের মধ্যে হচ্ছে কলিশন হয়, আলটিমেটলি জ্যাম লেগে যায়। তো জ্যাম লাগলে সমস্যা কি আমাদের, একটু দেখো এখানে যে জ্যাম লাগছে, লাগলে আসলে সমস্যা কি সেটা একটু বুঝি। এই জিনিসটা তো আমাদের জন্য একটু নতুন, এই যে এই ছবিটা আঁকলাম, আর এখানে কি দিলাম, এক পাশে হচ্ছে এরকম প্লাস 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 প্লাস, আরেক পাশে হচ্ছে এরকম মাইনাস 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 মাইনাস। তো দেখো এক পাশে প্লাস আরেক পাশে মাইনাস, এইখানেও না যখনই এরকম কোনো সেট আপ থাকবে, তখন এখানেও একটা ভোল্টেজ তৈরি হবে, এখানেও একটা ভোল্টেজ তৈরি হবে, রাইট? সো মনে হতে পারে আচ্ছা এখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, এটা তো তৈরি হওয়া ভালো, তাই না? ভোল্টেজ তৈরি হতে আমরা তো তাই চাচ্ছি, আমরা তো সেলটা বানাইছি এই জন্য। কিন্তু আমি কিন্তু দ্রবণের ভিতরে ভোল্টেজ চাই না, আমি দ্রবণের বাইরে ভোল্টেজ চাই, যাতে আমার লাইটটা জ্বলতে পারে। এই যে দ্রবণের ভিতরে যে একটা ভোল্টেজ তৈরি হয়ে গেল, এটা কোথায় হয়েছে দেখো, দ্রবণে কি ছিল, দুইটা লিকুইড ছিল, দুইটা লিকুইডে একটা সংযোগ দিছি আমরা, এই সংযোগ স্থলে হয়েছে না, এই জন্য নামটাও এরকম, তরল সংযোগ বিভব বা লিকুইড জাংশন পটেনশিয়াল। আরেকবার দেখো, একটা ঝিল্লি, ঝিল্লির এক পাশে প্লাস আরেক পাশে মাইনাস, এই প্লাস মাইনাস হয়ে যাওয়ার কারণে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে ভিতরে, আনওয়ান্টেড, যেটা আমরা চাই না, আমরা চাই যে ভোল্টেজটা বাইরে তৈরি হোক। এই যে ভিতরে একটা ভোল্টেজ তৈরি হয়ে যাচ্ছে, এইটা এই পাশে একটা তরল আছে, এই পাশে একটা তরল আছে, দুইটা তরলের সংযোগ স্থলে হচ্ছে, এই জন্য নাম তরল সংযোগ বিভব বা লিকুইড জাংশন পটেনশিয়াল। এই তো সিম্পল। তো এটা হচ্ছে আমাদের লিকুইড জাংশন পটেনশিয়াল, এটা সংক্ষেপে নাম হচ্ছে LJP, লিকুইড লিকুইড জাংশন। মানে আমরা ভালো করতে চাচ্ছিলাম, ভালো একটু করতেও পারছি, বাট এখন আবার নতুন সমস্যা উদ্ভূত হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের এই লিকুইড জাংশন পটেনশিয়ালটা, এটা একটা নিউ প্রবলেম। ওকে, তো দেখো এই লিকুইড জাংশন পটেনশিয়াল থাকলে অ্যাকচুয়ালি যেটা হয়, যে আমার হচ্ছে টোটাল যে ভোল্টেজটা, ধরো ভি টোটাল যেটা,
ভি টোটালটা হয় হচ্ছে আমার এই দুইটার সমন্বয়, ভি অ্যাকচুয়ালটা মানে বাস্তবে যেটা হওয়ার কথা বা ভি রিয়েল, আর হচ্ছে ভি এলজেপি। তো বুঝো ব্যাপারটা যে আমার টার্গেট হচ্ছে ভি টোটালটা যত বেশি পাই ততই তো আমি চাই যে হ্যাঁ বাইরে যাতে আমি একটা বেস্ট ভোল্টেজ পাই। সো বাইরে বেস্ট ভোল্টেজ আমি ধরলাম হচ্ছে এটা 1 ভোল্ট, 1.0 ভোল্ট। এখন তুমি দেখো ফার্স্টে মনে করো লিকুইড জাংশন পটেনশিয়াল নাই, হ্যাঁ শুরুতে তো থাকবে না, কারণ শুরুতে এই জ্যামটা লাগবে না। শুরুতে ফ্লোটা তুমি একদম হচ্ছে 1 ভোল্ট প্রপার ভোল্টেজ পাবা, বাল্বটা একদম সমান উজ্জ্বলতা নিয়ে জ্বলবে। এরপর আস্তে আস্তে কি হবে, এই যে এইখানে মনে করো হঠাৎ করে এলজেপি তৈরি হলো 0.1, এই যে জ্যাম লাগা শুরু হয়েছে তাই। এলজেপি 0.1 হইলে বুঝতে পারতেছো রিয়েলটা কত হয়ে গেছে আসলে 0.9, মানে পুরো যে ভোল্টেজটা তুমি পাওয়ার কথা বাইরে পাচ্ছ না, 0.1 কম পাচ্ছ। এবার কি হবে, বাল্বের উজ্জ্বলতা একটু কমে যাবে। ভোল্টেজ ড্রপ করছে যেহেতু, আমাদের বাসা হয় না যখন একটু ভোল্টেজ ওঠানামা করে তখন হচ্ছে লাইট কি হয়, আস্তে আস্তে লাইট একটু আস্তে জ্বলে, বা হচ্ছে আমাদের ফ্যানটা একটু আস্তে ঘুরে, তাই না, উজ্জ্বল কমে যায় লাইটের। এখানে ওই জিনিসটা হবে, ভোল্টেজ ড্রপ করছে। তো আস্তে আস্তে কি হবে, সাপোজ এটা এবার হয়ে গেল 0.2, আরো জ্যাম লাগা শুরু হয়েছে, আরো লিকুইড জাংশন পটেনশিয়াল তৈরি হয়েছে, তার মানে এটা কি হয়ে যাবে 0.8। এবার একটু ধরলাম আরেকটু এক্সট্রিম কেস, ধরো এটা 0.5 হয়ে গেল, এটাও হয়ে গেল 0.5। তার মানে চিন্তা করছো পাওয়ার কথা বাইরে তুমি 1 ভোল্ট, কিন্তু এখন পাচ্ছ 0.5 ভোল্ট। তার মানে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিতে পারি বাল্বটা যে উজ্জ্বলে জ্বলতো এখন তার অর্ধেক জ্বলবে। সো আলটিমেটলি কি তোমার লস হচ্ছে না, তুমি যে কেমিক্যাল ইউজ করছো এত কষ্ট করে, আলটিমেটলি ভোল্টেজ এখানে ড্রপ করতেছে। সো এখানে সমস্যা কি ছিল, যে একসময় সেলটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। এখানে আমরা সলভ করতে যে দুইটাকে হচ্ছে একই পাত্রে নিয়ে আসলাম, বা যেটাকে আমরা বলছিলাম এটা ডাবল কম্পার্টমেন্ট, তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কম্পার্টমেন্ট। সিঙ্গেল কম্পার্টমেন্ট আমরা ট্রাই করছি, ঠিক আছে, এটা তো আরেকটু সলভ করা যায় নাকি দেখি। সলভ হয়েছিল, কিন্তু এই যে নতুন সমস্যা উদয় হইলো, যেটা হচ্ছে লিকুইড জাংশন পটেনশিয়াল। আমরা তো চাই না, হ্যাঁ তোমরা এটা ফিজিক্সে পড়ছো, অনেকটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের কারণে একটা ভোল্টেজ ক্ষয় হয়, যে অনেকটা হচ্ছে ওইরকম একটা ভোল্টেজ হারানো ভোল্টেজ, আমরা চাই না যে কোনো ভোল্টেজ হারাক। So, ওই সমস্যার সমাধান করার জন্য এবার যেটা মানে করা হয়েছে, যে যেহেতু আমার দুইটা জিনিসই দরকার, আমার দরকার যে প্লাস মাইনাস একদিকে বেশি একদিকে কম না হয়ে যাক, এটাও দরকার। আবার আমি চাই না যে এখানে হচ্ছে যে সমস্যার সমাধান করতে যে এই যে মেমব্রেন নিয়ে আসলাম এই কারণে জ্যাম লেগে লিকুইড জাংশন পটেনশিয়াল তৈরি হোক, সেটাও চাই না। তো দুইটা মিলে যে কম্বাইন্ড সলিউশন নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে, এবার এই যে এই সেলটা নিয়ে নিয়ে কাজ করি, এটাকে আবার আনি, এই সেলটাকেই হচ্ছে আবার বানানো হয়েছে, এন্ড এবার নিয়ে আসা হয়েছে আমাদের সল্ট ব্রিজ যেটা সেটা, এই যে এটা নিলাম। এন্ড দেখো সল্ট ব্রিজ তো তোমরা চিনোই, একটা সল্ট ব্রিজ আঁকি এবার। এই যে এখান থেকে একটু জিঙ্কার কপারটা লিখিয়ে দিকে, এই যে এরকম বাঁকানো ইউ আকৃতির যে কাঁচ নল, ঠিক আছে, এই যে যেটা হচ্ছে আমাদের সল ব্রিজ, সেটা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ বাঁকানো ইউ আকৃতির যে কাঁচ নল, আলটিমেটলি টার্গেট কি, এটা হচ্ছে একদম ডুবানো থাকতে হবে। হ্যাঁ তো আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে যে সল্ট ব্রিজে এবার এমন একটা সল্ট ব্যবহার করা যে কিনা এই যে আমাদের এক পাশে প্লাস বেশি আর এক পাশে মাইনাস বেশি হয়ে যাচ্ছিল, এই ইস্যুটা সলভ করবে। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম অনেক পরিচিত একটা আমাদের সল্ট ব্রিজ ইউজ করা হয় যেটা পটাশিয়াম নাইট্রেট, এটা দিয়ে দিলাম। সো পটাশিয়াম নাইট্রেটে কি আছে আমাদের, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কে প্লাস আর একটা হচ্ছে NO3 মাইনাস। সো সল্ট ব্রিজে যে সল্টটা থাকে এটা নিয়ে আমরা পরের পেজে আরো ডিটেলস আলোচনা করব, আগে একটু বুঝে নিই যে কেন ইউজ করা হচ্ছে এটা। সে কি করবে এখন, সে যেটা করবে, এই পাশে যেহেতু প্লাস বেড়ে যাচ্ছিল, কি করতে হবে, প্লাসটাকে ব্যালেন্স করতে হবে। সো তুমি চিন্তা করো এই নাইট্রেটটা আছে যে এটা আসলে কোথায় যাবে, এগুলো কিন্তু এমসিকিউ তে চলে আসতে পারে, যে সল্ট ব্রিজ ইউজ করার পর এই সল্ট ব্রিজের কোন অ্যানায়নটা কোন দিকে, মানে নাইট্রেট আয়নটা কোন দিকে যাবে, ক্যাথোডে যাবে নাকি হচ্ছে অ্যানোডে যাবে, নাকি দুইটাতেই যাবে, নাকি কোনোটিই নয়, এই টাইপের অপশন আসতে পারে। সো তোমার উত্তর কি হবে, অবশ্যই এটা অ্যানোডে যাবে, কারণ কি অ্যানোডেই তো হচ্ছে আমাদের কি হয়, এই যে ক্যাটায়নের ঘনত্বটা বাড়তে থাকে। সো কি হবে, এই যে নাইট্রেটটা যে আস্তে আস্তে ওকে ব্যালেন্স করবে, আর কে প্লাসটা যেটা হবে, এদিকে যেহেতু দেখো সালফেট বেড়ে যাচ্ছিল, সো কে প্লাসটা এদিকে যাবে। তো দেখো দুইটা পাত্রে রাখার কারণে ওই যে ওই ইস্যুটা যেটা প্লাস মাইনাস বেড়ে যাওয়া কমে যাওয়া, ওই ইস্যুটা হচ্ছে সলভ হচ্ছে। আবার এখানে লিকুইড জাংশন পটেনশিয়ালের ইস্যুটাও সলভ হচ্ছে। এখন এটা একটু বলি যে আলটিমেটলি এখানেও কিন্তু একটু লিকুইড জাংশন পটেনশিয়াল তৈরি হয়, কারণ কি দেখো এই মাইনাস গুলো এখানে আসতেছে, মাইনাস গুলো এখানে আসতেছে, আর এই যে প্লাস যেগুলা সেগুলো তো এখানে থাকেই। সো এখানেও হালকা লিকুইড জাংশন পটেনশিয়াল তৈরি হয়, বাট সেটাও এটার তুলনায় খুবই নগণ্য। এটাতে যেহেতু একদম প্রমিনেন্ট পাশাপাশি আছে, আর এটাতে তুমি কি করছো, এই সেটআপে দেওয়ার কারণে লিকুইড জাংশন পটেনশিয়ালটা কমে আসে, এখানে যে একদম আসে না তা না, একদম এটাকে জিরো করা সম্ভব না, বাট আমাদের টার্গেট কি, যত বেশি এফিশিয়েন্ট আমরা এটাকে করতে পারি সেটাই তো হচ্ছে আমাদের টার্গেট, রাইট? ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের সল্ট ব্রিজের যে ব্যাপারটা। এবার আসি একটু সল্ট ব্রিজের ব্যাপারে আর একটু ডিটেলসে দেখি আমরা। আমরা এখন দেখবো হচ্ছে সল্ট ব্রিজ, সল্ট ব্রিজ
ওকে, সো সল্ট ব্রিজে আমরা যেটা দেখলাম, এবার একটু এই ছবিটাই বড় করে আঁকি, বাট এবার আমাদের ফোকাস থাকবে আর কি সল্ট ব্রিজকে আমরা এবার ফোকাস করবো। এই যে এটা একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে হচ্ছে আমার এটা একটা তড়িৎদ্বার থাকবে, এটা একটা তড়িৎদ্বার থাকবে নিলাম, এন্ড এই সেম জিনিসটাই আমরা হচ্ছে দ্রবণ দিয়ে দিই, আগে দ্রবণ দিয়ে দিই, দেন হচ্ছে এটাকে আমরা রেপ্লিকেট করি। এটা হচ্ছে আরেকটা পাত্র, এন্ড আরেকটা পাত্রে হয়তো আমাদের আরেকটা কোনো দ্রবণ আছে, আরেকটা তড়িৎদ্বার আরেকটা দ্রবণ, দেন তাদেরকে আমরা কানেক্ট করলাম হচ্ছে এই যে ব্যাটারি দিয়ে। হ্যাঁ, এবার এবার আসো আমরা এখানে নিয়ে আসি হচ্ছে আমাদের যে সল্ট ব্রিজটা সেটা। তো এই যে এবার সল্ট ব্রিজটাকে একটু বড় করে আঁকতেছি আর কি। এই যে এরকম সল্ট ব্রিজ, এখানে হচ্ছে আমাদের সল্টটা থাকবে, রাইট? এই যে এবার সল্ট ব্রিজ হচ্ছে আমাদের মেইন ফোকাস। সো এখানে দিয়ে দিলাম হচ্ছে আমরা কাকে দিব, একটু আগে যাকে দিচ্ছি তাকেই দিই, KNO3। ঠিক আছে, KNO3 এরকম দিয়ে দিলাম। ওকে, দেখো এখানে খেয়াল করছো পাত্র দুইটার মধ্যে এবার আমি এখানে কিন্তু হালকা একটু তুলা দিয়ে দিতে হয়, তুলা দিয়ে দিতে হয়। ডাবল টাইপের কানেকশন দিলাম, একটা হচ্ছে বাইরে যে সার্কিট দিয়ে কানেকশন দিছি না, হ্যাঁ, এগুলোর নামগুলো লিখে দিই, মানে কোন সময় কি চলে আসতে পারে বা ছবি দিয়ে দিতে পারে বলা যায় না, কারণ এখন রিটেন কোয়েশ্চেন হয়, তো রিটেন কোয়েশ্চেন দেওয়ার কারণে আগে যে টাইপের কোয়েশ্চেন দিত, এখন কোয়েশ্চেন আসার পসিবিলিটি আরো বেড়ে গেছে। দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে এই যে লবণ সেতু দিয়ে কানেকশন, একটা হচ্ছে ডিরেক্ট সার্কিট দিয়ে কানেকশন। সার্কিট দিয়ে কানেকশন তো দেওয়াই লাগবে। সো উপরেরটাকে বলা হচ্ছে ডিরেক্ট বা প্রত্যক্ষ সংযোগ, প্রত্যক্ষ সংযোগ। আর লবণ সেতু দিয়ে যে কানেকশনটা দিচ্ছি সেটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট বা হচ্ছে পরোক্ষ সংযোগ। ঠিক আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। এন্ড ওইটার জন্যই কিন্তু ওই যে কোষ সঙ্গে তো পার্থক্য চলে আসে, তোমাদের হয়তো খেয়াল আছে নাকি দেখো, বাট সামনে তো দেখাবোই। ডিরেক্ট কানেকশনে দুইটা সেলকে যখন আমরা রিপ্রেজেন্ট করি, মাঝখানে একটা দাগ দেওয়া হয়, আর ইনডিরেক্ট কানেকশনে মাঝখানে হচ্ছে দুইটা দাগ দেওয়া হয়। ঠিক আছে, এই পার্থক্যটা আর কি থাকে। ওকে, দেখো লবণ সেতুতে যে লবণগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কমন লবণগুলা লিখি এই যে এমসিকিউর জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। KCl ইউজ করা হয়, তারপর হচ্ছে KNO3 ইউজ করা হয়। হ্যাঁ, আমি মোটামুটি কয়েকটা লিখে দিচ্ছি যেগুলো মোস্ট কমন। এই যে তারপর হচ্ছে আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ করা হয়। হ্যাঁ, এই তিনটা হচ্ছে মোস্ট কমন। সোডিয়াম সালফেট ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা। সো লবণ সেতুতে যে জিনিসটা হয়, যে দেখো এখানে আমাদের কি বলতেছিলাম, আবার ওই আইডিয়াটা একটু লিখে নিই। প্লাস এখানে বেড়ে যাচ্ছিল, আর এই পাত্রে হচ্ছে মাইনাসটা বেড়ে যাচ্ছিল। সো আমার টার্গেট কি, এই পাশে হচ্ছে আমার কে আসবে, এই পাশে আসবে নাইট্রেটটা এই প্লাসকে ব্যালেন্স করার জন্য, আর এই পাশে আসবে হচ্ছে আমাদের পটাশিয়ামটা, এই যে মাইনাস যেটা ছিল সালফেট, এই সালফেটকে ব্যালেন্স করার জন্য। ওকে, সো এই যে লবণ সেতুতে যে লবণগুলা ব্যবহার করতেছেন, এটা আসলে কিভাবে করা হয় সেটা একটু বলি। এই লবণগুলোর না পেস্টের মতো বানানো হয়, এই লবণগুলোর পেস্টের মতো বানানো হয়। সাপোজ তুমি একটা সিলেক্ট করছো, KCl ইউজ করবা। সো KCl নিয়ে ওর সাথে যেটা করা হয়, যে KCl এর সাথে ওই যে সামুদ্রিক শৈবাল থেকে পাওয়া যায় একটা জিনিস, নামটা সুন্দর, বইয়ে পড়ে থাকছে হয়তো, এগার এগার, এগার এগারটা আছে না, এটার সাথে এটা মিক্স করা হয়। সো মিক্স করার পর যেটা হয়, এই যে লবণটা আছে না, সেটা একটু পেস্টের মতো বা জেলির মতো থকথকে হয়ে যায়। নাহলে আলটিমেটলি কি হবে, তুমি তো এদেরকে ব্যবহার করতেছো হচ্ছে অ্যাকুয়াস ফর্মে। সো তুমি যখন ইউ আকৃতির বাঁকানো কাঁচনল এটা যখন উল্টাবা, তখন তো লবণটা পড়ে যাবে, যদি একদম পিওর লিকুইড হয়। এই জন্য পিওর লিকুইড না, আবার দেখো পিওর সলিডও তো হওয়া যাবে না। সলিড হলে কি হবে, আয়ন গুলো কিভাবে চলাচল করবে? সো তোমার কি দরকার, দুইটা জিনিসের দরকার। একটা হচ্ছে মোবিলিটি দরকার, এই টার্মটা এক্সপ্লেন করবো একটু পরে, খুবই ইম্পর্টেন্ট। এই যে মোবিলিটি, মোবিলিটি দরকার। এটাও দরকার, মোবিলিটি মানে কি, গতিশীলতা, মানে হচ্ছে আয়নগুলো পাস করবে ইজিলি, এই প্লাস মাইনাস যে যেখানে যাওয়া দরকার সেটা যাবে। মোবিলিটি দরকার, আবার এটাও দরকার যে না, যখন উল্টাবা তখন যাতে তারা পড়ে না যায়। এই জন্য হচ্ছে এগার এগার ইউজ করা হয়, এই সামুদ্রিক শৈবাল থেকে পাওয়া যায়। এটা দিয়ে জিনিসটা ওই যে পেস্টের মতো বা জেলের মতো হয়ে যায়, তো তখন হচ্ছে আয়নগুলা ফ্লো করতে পারে, আবার হচ্ছে পড়েও যায় না, দুইটা জিনিস আর কি মেনটেন হয়। ওকে, সো এতে করে যেটা হয় দেখো, এই যে এবার এই লবণের ব্যাপারটা আসি, এখানে কেন আমরা এই লবণগুলাই সিলেক্ট করলাম, পার্টিকুলারলি এই লবণগুলোই কেন ইউজ করা হয় সেটা একটু খেয়াল করো। তার কারণ হচ্ছে এই যে ওয়ার্ডটা যে লিখে রাখছি, মোবিলিটি। এমন লবণ চুজ করা হয় যার আয়নগুলো না মোবাইল। এটা কিন্তু ওই যে ফোন যেটা, ওই মোবাইল না, মোবাইল বলতে হচ্ছে গতিশীল। তার মানে হচ্ছে আমি রাখলাম, বাট আয়নগুলো ভালো গতিশীল না। ওকে রাখছি কোন পারপাসে, যাতে K+এর দিকে যায়, NO3- এর দিকে যায়, এই পারপাসে। বাট ও যদি সেটা না করতে পারে তাহলে তো হবে না। আবার এখানে একটা ব্যাপার আছে, এই মোবিলিটি আছে না, এই K+এর আর NO3, এই মোবিলিটি যাতে অলমোস্ট সেম হয়, অলমোস্ট যাতে এটা সেম হয়, মানে এমন হইলে হবে না, নাইট্রেট এখানে প্রচুর পরিমাণে আসতেছে কিন্তু K+ আস্তে আস্তে দুই একটা আসতেছে, তখন তো ঝামেলা আবার একই রকম হবে, মাইনাসের দিকে বেড়ে যাবে, আর K+ যেহেতু আসতেছে না, এদিকে মাইনাসটা সেই পরিমাণে কমতে পারবে না, বুঝছো না, ব্যালেন্স আবার নষ্ট হয়ে যাবে। এই জন্যই কি হবে আমাদের, যে এই যে এদের মোবিলিটি, এটা যাতে সমান হয়, মোবিলিটি
ক্যাটায়ন লিখে দিই কমনটার জন্য, ক্যাটায়ন এন্ড অ্যানায়ন মোবিলিটি অলমোস্ট ইকুয়াল, মোবিলিটি অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন অলমোস্ট ইকুয়াল, যাতে প্রায় সমান হয় এটা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এরা না পাত্রে যে সলিউশনটা আছে, হ্যাঁ, সেটার সাথে এরা হইতে হবে নন রিঅ্যাক্টিভ, নন রিঅ্যাক্টিভ মানে যাতে এরকম না হয় যে আয়নকে পাঠাইছো প্লাস মাইনাস ব্যালেন্স করার জন্য, বাট ও কি করলো, রিয়াকশন করে এমন কিছু একটা তৈরি করলো যে এখন আর ওই যে বাইরে যে ব্যাটারি যে তৈরি করছে এত কষ্ট করে যে পারপাস, সেটাই সার্ভ হইলো না। এই জন্য সাধারণত নন রিঅ্যাক্টিভ ক্যাটায়ন অ্যানায়ন ইউজ করা হয়। যেমন এখানে একটা ইন্টারেস্টিং কথা তোমাদেরকে বলি, এটা একটু জেনে রাখতে পারো। সাপোজ আমি হচ্ছে আমাদের এই পাত্র নিলাম, এই পাত্রে আমার একটা সিলভার প্লাসের দ্রবণ আছে, বুঝছো? এই জায়গাটা ইন্টারেস্টিং, মনোযোগ দিয়ে একটু দেখো। এগুলাই হচ্ছে এমসিকিউ তে ঢাকা ইউনিভার্সিটিতে যে টাইপের ভালো ভালো কোয়েশ্চেন করে ইদানিং মাঝে মাঝে চলে আসতে পারে। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের একটা পাত্র যেটায় সিলভার একটা দ্রবণ আছে। এই যে নন রিঅ্যাক্টিভ এর ব্যাপারটা এবার প্রুফ সহ একটু দিব যে এটা হলে সমস্যা কি হয়। সিলভারের একটা পাত্র আছে, হ্যাঁ, সিলভারের দ্রবণ আছে। সো এখানে এবার আমরা যেটা ইউজ করলাম লবণ সেতু, লবণ সেতুতে এই পার্টটা রাখলাম না, ধরে ইউজ করলাম হচ্ছে কেসিএল। সো কেসিএল ইউজ করা মানে কি, এবার এখানে কি আসবে, সিএল মাইনাসটা আসবে। ধরো এই পাশে প্লাস বেড়ে যাচ্ছিল, সো কি আসবে, সিএল মাইনাস। এবার সমস্যা আছে, সমস্যা হচ্ছে এই যে আমাদের এখানে সিলভার প্লাস, সে যদি সিএল মাইনাসের সাথে রিয়াকশন করে সে কিন্তু হয়ে যায় সিলভার ক্লোরাইড, সলিড হয়ে যায় এটা, আর এটা কিন্তু অদক্ষেপ পড়ে যায়। সো অদক্ষেপ পড়ে গেলে আলটিমেটলি কি হলো, বিক্রিয়া হয়ে গেল না? আর বিক্রিয়া হলো তো ঝামেলা, যে তুমি তো চাও যে এখানে সিলভার ক্লোরাইড নন রিঅ্যাক্টিভ থাকুক, মানে সিলভার এই ক্লোরিনের সাথে নন রিঅ্যাক্টিভ থাকুক, বাট ওরা তো রিঅ্যাকশন করে। এই জন্য যখন সিলভারের দ্রবণ ইউজ করা হয় তখন লবণ সেতুর যে কোনো লবণ ইউজ করবা, বাট কেসিএলটা ইউজ করবে না। কারণ কেসিএল এই যে এটা সিলভার ক্লোরাইড তৈরি করে ফেলবে, যেটা কিনা অদক্ষেপ পড়ে বা সলিড হয়ে যায়। এখানে যদি তুমি নাইট্রেট ইউজ করতা, সিলভার নাইট্রেট কিন্তু এই যে এটা অদক্ষিপ্ত হয় না। তো এটা একটু খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ইনফরমেশন, তো চলে আসতে পারে যদি দেয়। আর যেটা বললাম এখানেও হালকা পরিমাণ লিকুইড জাংশন পটেনশিয়াল হয়, বাট আমি একটু লিখে দিই নগণ্য, নগণ্য এল জে পি লিকুইড জাংশন পটেনশিয়াল। যার কারণে হচ্ছে আমার আহামরি কোনো ডিফারেন্স হয় না, যেমন হচ্ছে যে সেলটাই হচ্ছে এবার মানে ওই যে একটু আগে যা করতে হয়েছে আর কি, যে অনেক বেশি ভোল্টেজ হারাই গেছে, এখন কিন্তু ভোল্টেজের ডিফারেন্সটা অত বেশি হয় না। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম এই ব্যাপারগুলাই। সেই তো আমরা হচ্ছে গত কয়েকটা স্লাইড ধরে এই ক্লাসের শুরু থেকে আমরা বেশ কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র আলোচনা করলাম, যেগুলো অ্যাকচুয়ালি মানে আমাদের কনসেপ্ট বোঝার জন্য খুবই জরুরি। কারণ যেটা বললাম যে তড়িৎ রসায়ন থেকে অনেক কোশ্চেন কিন্তু মানে আসার মতো খুব একটা নাই, বাট এই কনসেপ্ট থেকে আটকানোর সুযোগ অনেক আছে। তো তুমি যদি এতক্ষণ এই কথাবার্তাগুলো ভালো মতো শুনে থাকো, এতটুকু শিওর থাকো, তোমার সামনের যেই জার্নিটা মানে হচ্ছে লেকচার 3 এর বাকি পার্টটা বা লেকচার 4, ওই অনেক কথাবার্তা তুমি অনেক ইজিলি বুঝতে পারবা বা রিলেট করতে পারবা, মুখস্থ করতে হবে না। ওকে, আসো তাহলে আমরা সামনের দিকে যাই। দেখো এতক্ষণ যে কথাবার্তাগুলো বলছি ওগুলো একটু এবার দেখবো। ই নট সেল আমরা দেখবো এটা পরের লেকচারে আমাদের। এটা যদি পজিটিভ হয়, এটা তোমরা জানো কোষ বিক্রিয়া তখন স্বতঃস্ফূর্ত ভাবে হয়, মানে এটা হচ্ছে সেল রিঅ্যাকশনটা হবে। আর যদি এটা নেগেটিভ হয়, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না, মানে সহজ কথা সেল রিঅ্যাকশন হবে না। আর যদি রিঅ্যাকশন না হয় তাহলে ব্যাটারি বানাইতে লাভ নেই, বুঝছো? আমরা ব্যাটারিটা বানাচ্ছি কি জন্য, বা এই সেট আপ এত কষ্ট করে করতেছি কি জন্য, এত এত গবেষণা এত এত কাজ কেন করতেছি? কারণ আমাদের টার্গেট হচ্ছে যাতে আমি একটা পজিটিভ ভোল্টেজ পাই, আর ওই ভোল্টেজ দিয়ে আমি কি কোনো একটা ইলেকট্রিক ওয়ার্ক করতে পারি, কোনো একটা লাইট জ্বালাতে পারি, ফ্যান চালাতে পারি, বা হোয়াট এভার। সহজ কথা যদি বলি, আমরা মডার্ন টাইমে যেটা করি, আমাদের মোবাইল চালাই, হ্যাঁ, লিথিয়াম আয়ন ব্যাটারি। সেটআপটাই তো এরকম, যাতে একটা পজিটিভ ভোল্টেজ দেয়, আর ওই পজিটিভ ভোল্টেজ দিয়ে তুমি তোমার মোবাইলটা ইউজ করতে পারতেছো। বা ধরো এই যে আমার হাতে যে রিমোটটা এখন আছে, এই রিমোটের মধ্যে যে ব্যাটারি আছে, হ্যাঁ, সেই এই রিমোটের মধ্যে আছে ড্রাই সেল। সো এটার মধ্যেও কিন্তু জিনিসটা একইভাবে ওয়ার্ক করতেছে, শুষ্ক কোষ যেটা, সেটা আমাদের যে কোনো রিমোটের ব্যাটারি। সো আলটিমেটলি টার্গেট কি, আমি যাতে এখানে একটা পজিটিভ ভোল্টেজ পাই। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, যে তুমি মাঝে মাঝে হচ্ছে এই সেলের মধ্যে দেখবে যেরকম লেখা থাকে, সাপোজ এই যে 1.1, এই যে প্লাস মাইনাস হচ্ছে 0.1 ভোল্ট এরকম লেখা থাকে। মানে 100% কিন্তু গ্যারান্টি দিতে পারে না যে না 1.1 বলে বিক্রি করতেছি, যেমন এই যে জিঙ্ক আর কপারের যেটা ভোল্টেজ আছে 1.10 এন্ড এটা হচ্ছে 100% তা পাবো তা না। এই যে এলজিপির কারণেই কিন্তু এই যে ভোল্টেজটা সেটা হচ্ছে হারায় যেতে পারে, ঠিক আছে? ওকে, আসো। অর্ধকোষ, দুইটা অর্ধকোষ মিলে একটি তড়িৎ রাসায়নিক কোষ তৈরি হয়, পড়ছি এতক্ষণ এগুলা। দুই পাশে দুইটা, একটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ আর একটা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ। সো অ্যানোড অর্ধকোষে জারণ ঘটবে, আর ক্যাথোডের যে পোর্শনটা সেটাতে বিজারণ ঘটবে, এগুলো আমরা দেখে ফেলছি। এবার দেখো এখানে সংজ্ঞাগুলো একটু দেওয়া আছে, পড়ে রাখতে পারো। যেহেতু রিটার্ন আসে, রিটার্নে চলে আসতে পারে কোয়েশ্চেন ব্যাংক দেখলে তোমরা বুঝতে পারার কথা যে ভার্সিটির যে রিটার্ন গুলা, এগুলো একটু বেশি বই থেকে একদম ডিরেক্ট কোয়েশ্চেন মাঝে মাঝে একটু চলে আসে।
একটি তড়িৎ কোষে দুটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যদি পরস্পরের সংস্পর্শে থাকে, ওই যে লিকুইড জাংশন পটেনশিয়াল, তাহলে তাদের সংযোগস্থলে এক ধরনের বিভব তৈরি হয়, রাইট? একে তরল সংযোগ বিভব বলে। তরল সংযোগ বিভবের কারণে কোষের তড়িৎচালক বল হ্রাস পায়। এই যে হ্রাস পায় না, 1 ভোল্ট পাওয়ার কথা, পাইছো তার থেকে কম, কারণ তরল সংযোগ বিভব কিছুটা খেয়ে ফেলছে, হারিয়ে গেছে। তাই কোষের সঠিক বিভব নির্ণয় করতে হলে তরল সংযোগ বিভবকে দূর করতে হয়। এটা 0.1 হোক 0.2 হোক, আমাদের টার্গেট কি এটাকে দূর করা। আর এরপরে কি আছে আমাদের, সাধারণত কোষের দুটো তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে দুটি ভিন্ন পাত্র নিয়ে, ওই যে দুটো ভিন্ন পাত্র নিছি, পাত্রের দ্রবণকে পরোক্ষভাবে, এই যে কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইনডিরেক্ট কানেকশন, পরোক্ষভাবে সংযোগ করে দিলে তরল সংযোগ বিভব এই যে দেখছো ন্যূনতম মানে হ্রাস পায়। আমরা কিন্তু একবার এতক্ষণ কথা বলার সময় ক্লেম করি নাই যে তরল সংযোগ বিভব 0 হয়ে গেছে। এখানে আর কি অনেক বেশি আসতেছিল আগের সেটআপটায়, এই সেটআপটায় বেশি আসতেছিল, আমরা ট্রাই করছি এই সেটআপটা দিয়ে এই তরল সংযোগ বিভবটা কমানোর। ওকে, তারপর কি আছে, অ্যামোনিয়াম নাইট্রেট, KCl, KNO3 সম্পৃক্ত দ্রবণপূর্ণ একটি বাঁকানো নলকে, ওই যে বাঁকানো ইউ আকৃতির নল আর কি, পরোক্ষ সংযোগ করা হয় এই যন্ত্র সংযোগকে, যেটা বলা হয় সল্ট ব্রিজ। ওকে, আশা করি ওভারঅল বুঝতে পারছো যে সল্ট ব্রিজ জিনিসটা কি। এই জিনিসটা এখানে মানে জাস্ট ডেফিনেশন দেওয়া আছে, তো আমি এতক্ষণ ধরে এই যে খালি পেজে এই জিনিসগুলো আর কি এক্সপ্লেন করার ট্রাই করছি, কারণ এগুলো হচ্ছে থিওরিটিক্যাল টপিক, তো আমাদের হচ্ছে বোর্ড পরীক্ষার টাইমে একটু কমই পড়া থাকে, এই জন্য এখন আইডিয়া নিয়ে রাখলে ভালো। এই যে লবণ সেতুতে দেখো এক্সট্রা এখানে যোগ হয়েছে সোডিয়াম সালফেট, এই জিনিসগুলা আমরা কি দেখছি, এটাতে হচ্ছে এলজেপিটা বেশি ছিল, এটাতে এলজেপিটা বেশি ছিল, আর এটাতে এই যে এই সেটআপটা দেওয়ার পর আমাদের এলজেপি যেটা, সেটা হচ্ছে সিগনিফিকেন্ট অ্যামাউন্টে কমে আসছে, যেটা আমাদের জন্য ভালো হয়েছে। ওকে, তাহলে আসো এবার আমরা সামনের দিকে যাই। কোয়েশ্চেন আছে কি, কোনটি লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয়? লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্য, ওকে, লবণ সেতুতে কোনটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় সেটা জানতে চাইছে আর কি। আমাদের এখানে ব্যবহার করা হচ্ছে KCl আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট আছে। আর এখানে হচ্ছে KCl আছে, KNO3 আছে, আর অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। তার মানে বেশি অ্যাকুরেট হচ্ছে আমাদের কারেক্ট আনসার প্রথমটা, KCl আছে এটাতে, KNO3 আছে। NaNO3 কিন্তু হবে না, দেখো এই যে অ্যামোনিয়াম নাইট্রেট হয়, KCl হয়, KNO3 হয়, আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়। ওকে, মানে এই যে এই ক্যাটায়ন আয়ন গুলো নিয়ে সব রকমের কম্বিনেশন আর কি করা পসিবল। তড়িৎ রাসায়নিক কোষের সল্ট ব্রিজে কোন লবণের সম্পৃক্ত জলীয় দ্রবণটা হচ্ছে উৎকৃষ্ট? এই যে এখানে একটু কথা আছে, দেখো ইউজ তোমার এখানে দুইটাই করা যায়, KNO3 সল্ট ব্রিজে ইউজ করা যায়, আর হচ্ছে KCl ইউজ করা যায়, বাট বেস্ট হচ্ছে আমাদের KCl। বেস্ট হচ্ছে কিসের ভিত্তিতে এই বেস্টটা বলতেছি, ওই যে মোবিলিটির ভিত্তিতে, মানে এই যে আমরা যে বললাম যে ক্যাটায়ন আর অ্যানায়ন তারা যাতে হচ্ছে মোটামুটি সমান গতিতে পাস হয়, ওইটার ভিত্তিতে আর কি KCl। আবার দেখলাম যখন ওই যে সিলভারের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকবে তখন KCl ইউজ করা যাবে না, কারণ সে সিলভার ক্লোরাইড করে ফেলবে, এরকম ব্যাপারগুলো ছোটখাটো জিনিস। ওকে, লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার হয় কোনগুলো? সেখানে কে কে আছে, প্রথমটা আমাদের হবে না কারণ ক্যালসিয়াম ক্লোরাইড আছে এখানে। ওকে, দ্বিতীয়টা এই সি হবে না কারণ এখানে সোডিয়াম কার্বনেট আছে। তারপর হচ্ছে এখানে আমাদের আনসার কি, বি হবে, তাই না? এই যে দেখো এখানে ডি হবে না, কারণ এটা আমি মার্ক করে দিই, এটা এর জন্য হবে না, এটা এর জন্য হবে না, এটা এর জন্য হবে না, বাট বি তে সবাই ঠিকঠাক আছে, KCl, KNO3 আর হচ্ছে সোডিয়াম সালফেট। তার মানে দেখো এই যে রিসেন্ট ইয়ারে আসা কোয়েশ্চেন, এগুলো কিন্তু অহরহ এরকম আসে। এতক্ষণ অনেক কথাবার্তায় ভাইয়া বলছি তোমাকে, বাট আলটিমেটলি MCকিউ তে জাস্ট এটাই জানতে চাই যে লবণ সেতুতে কোনটা ইউজ করা যায় বা যায় না। ওকে, এবার আসো কোষ বিক্রিয়া আর কোষ সংকেত লেখার নিয়মটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? মেইন জিনিস যেটা, যেমন এখানে হচ্ছে আমাদের জিঙ্ক আর এটা মাইনাস হবে, জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ছাড়লে জিঙ্ক 2 প্লাস, কপার 2 প্লাস থেকে কপার। ওকে, যে সেটআপটা আমরা একটু আগে দেখছি সেটার ভিত্তিতে আমরা একটু লেখার চেষ্টা করি কোষ বিক্রিয়ার কোষ সংকেত কিভাবে লিখে। দেখো কোষ সংকেত লেখার জন্য ফার্স্ট যে নিয়ম সেটা হচ্ছে আগে অ্যানোড লিখতে হয়, আগে অ্যানোড লিখতে হয়, তারপর হচ্ছে ক্যাথোড লিখতে হয়। এন্ড এদের মাঝখানে ওই কথাটাই বলতেছিলাম, একটা দাগ দেওয়া হয় যদি হচ্ছে সল্ট ব্রিজ না থাকে, আর দুইটা দাগ দেওয়া হয় যদি হচ্ছে সল্ট ব্রিজ থাকে। মোস্ট অফ দ্য কেসেসে আসলে সল্ট ব্রিজ থাকে, কারণ ওইভাবেই তো সেলটা হচ্ছে এফিশিয়েন্ট ওয়েতে বানানো যায়। যেমন এখানে আমাদের সল্ট ব্রিজ যেহেতু আছে, দেখো KCl ইউজ করছে সল্ট ব্রিজে, এখানে কিন্তু আমরা দুইটা দাগই দিব। ওকে, এবার আসো যে অংশে যা হয় না সেই অংশে তাই লিখতে হবে, তুমি অন্যটা লিখলে হবে না। যেমন খেয়াল করো এই পাত্রকে আমরা কি বলতেছি, এটাকে এই যে এটাকে বলতেছি আমরা অ্যানোড হাফ সেল, আর এটাকে ক্যাথোড হাফ সেল। তার মানে এখানে হচ্ছে জারণ হবে, আর এখানে হচ্ছে কি হবে, বিজারণ হবে। সো যেখানে যা হচ্ছে তোমাকে তাই লিখতে হবে। তুমি একটু খেয়াল করো এই পাত্রে জিঙ্ক থেকে আলটিমেটলি তৈরি হচ্ছিল জিঙ্ক 2 প্লাস, এই যে আমরা দেখলাম না, বড় করে লিখে আমি, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2 প্লাস হচ্ছে। সো এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, জিঙ্ক একটা স্ল্যাশ দিয়ে জিঙ্ক 2 প্লাস। বুঝতে পারছি? দেখো উল্টাটা লিখলে কিন্তু হবে না, এই যে স্ল্যাশ বা এই বাঁকানো দাগটা যে দিচ্ছি
কনফিউজ হয় না কখনো কখনো? এটা এরকম সোজা দাগ দিয়েও থাকতে পারে কোশ্চেনে, এই যে জিঙ্ক একটা সোজা সোজা দাগ দিয়ে জিঙ্ক 2+, এভাবে লেখা যায়। দাগটা সোজাও হতে পারে, বাঁকাও হতে পারে, এক এক জায়গায় এক এক ভাবে লেখা হয়। সো এখানে আমরা দুইটাই কারেক্ট ধরে নিচ্ছি। যেটা বললাম, এই জিনিসটা আবার এক্সচেঞ্জ করে দেওয়া যাবে না। কারণ কি, অ্যানোড অর্ধকোষে কি হচ্ছে, জারণ হচ্ছে, ইলেকট্রনের ছাড়ন মানে জারণ, রাইট? সো জারণ মানে কি, ধাতুটা পরিণত হবে আয়নে, এই জন্য বাম পাশে ধাতুকেই রাখতে হবে আর ডান পাশে ওর আয়নকে রাখতে হবে। তাহলে জিনিসটা লিখে ফেলি, কিভাবে লিখবো আমরা এটাকে? এই যে এখানে হচ্ছে জিঙ্ক, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা, রাইট? তাহলে এই পাশে কি হবে আমাদের? এই পাশে দেখো একটা জিনিস কি, কমন সেন্স, তুমি যেহেতু এটা লিখছো এইভাবে, এবার কিন্তু রাইট সাইডে কখনোই সেম জিনিসটা হবে না। রাইট সাইডে তুমি কি জানো ভাই? রাইট সাইডে জানো যে এটা কি একটা বিজারণ হবে। বিজারণ হবে এজ ইন কি, কপার 2+ আয়নটা আছে, এই আয়ন থেকে এবারও কিসে পরিণত হবে? কপার ধাতুতে পরিণত হবে। তাহলে একটা কি, ধাতু থেকে আয়ন, আর একটা আয়ন থেকে ধাতু। দেখো এটাও প্রমাণ দেখা দিই, এখানে রিয়াকশন কি হচ্ছে আলটিমেটলি, এই যে কপার 2+, সে দুইটা ইলেকট্রন নিয়ে পরিণত হচ্ছে কপার ধাতুতে। সো ভাইয়া কি বলছি, এই যে দাগটা থাকবে, এই দাগটা যে থাকবে, সাপোজ এটা লিখলাম এ, এটা লিখলাম বি, এই দাগটা মিন করে এ হতে বি উৎপন্ন বা তৈরি, এ হতে বি পাইছি, বি হতে এ না কিন্তু। এই জন্য বামে ডানে কাকে লিখতেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে দেখো কপার 2+ থেকে কপার, তাই আমরা লিখছি কপার 2+ থেকে কপার। ওকে, আচ্ছা এবার আসো, চাইলে এদেরকে সল্ট হিসেবেও লেখা যায়, আয়ন হিসেবে না লিখে এই যে জিঙ্কের, যেহেতু এটা সলিড, ভৌত অবস্থা দিলাম, তারপরে জিঙ্ক 2+ না দিয়ে এবার জিঙ্ক সালফেটে দিলাম, অ্যাকুয়াস দিলাম, যেহেতু এটা একটা দ্রবণে আছে, রাইট? তারপরে এখানে এই যে লবণ সেতু দিলাম, তারপর হচ্ছে বাকি পোর্শনটা লিখি। এবার বাকি পোর্শনে কে, কপার সালফেট লিখলাম। দেখছো এবার উল্টা, এই যে এবার কিন্তু উল্টা, কপার সালফেটের এখানে অ্যাকুয়াস দিলাম, যেহেতু এটা দ্রবণ, এন্ড অ্যাকুয়াস থেকে কি তৈরি হয়, কপার ধাতু তৈরি হয়, সলিড, এটা লিখলাম। আচ্ছা এবার আসো, কখনো কখনো কোয়েশ্চেনে একটা ঘনমাত্রা দেওয়া থাকতে পারে। যেমন নর্মালি আমরা যখন প্রমাণ অবস্থায় ডিসকাস করি স্ট্যান্ডার্ড, তখন এদের ঘনমাত্রা 1 মোলার ধরে নেওয়া হয়। স্ট্যান্ডার্ড অবস্থায় ঘনমাত্রা 1 মোলার, দেখবো আমরা নেক্সট লেকচারে এটা। বাট যদি সেটা না হয়, তখন সেটা ব্র্যাকেটে এরকম প্রকাশ করা যায়, 0.1 মোলার ঘনমাত্রা যারটা তার নিচে, তারপর এটা ধরো 0.01 মোলার যার ঘনমাত্রা তার নিচে, তখন হচ্ছে এভাবে লেখা যায়। তো তাহলে আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে আমাদের আগে থাকবে অ্যানোড, পরে থাকবে ক্যাথোড। কিভাবে বুঝবা কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? ওই যে সক্রিয়তা সিরিজ, এটা বোঝার উপায় হচ্ছে সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজ বোঝার উপায় হচ্ছে এটা। কোয়েশ্চেন আছে সামনে, দেখলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা যে এটা তো একটা কমন এক্সাম্পল দিচ্ছে জিঙ্ক আর কপার, এটা অন্যদের জন্য কি হবে সেটাও দেখতে পারবা। ওকে, সো অ্যানোডে কি হয়? অক্সিডেশন। ক্যাথোডে কি হয়? রিডাকশন। আর অক্সিডেশন বা জারণ মানে কি? ধাতু হবে আয়নে, ধাতু হবে আয়নে। আর ক্যাথোডে কি হবে? আয়নটা হবে ধাতুতে, আয়নটা হবে ধাতুতে, ভাইস ভার্সা, একটা একটা উল্টাটা, খুবই স্বাভাবিক। ওকে, এন্ড চাইলে আয়ন হিসেবে না লিখে দ্রবণ হিসেবে লেখা যায়। আর দ্রবণ হিসেবে লিখলে যদি এর কোনো ঘনমাত্রা থাকে, যদি না থাকে কনস্ট্যান্ট থাকে, তখন না লিখলেও হয়। বাট যদি থাকে, কোয়েশ্চেনে মেনশন থাকে, তখন এটাকে এভাবে লেখা যায়। ওকে, আচ্ছা সো এটা তো দেখলাম মোস্ট কমন কোর্স যারা, মানে আমি একটা হচ্ছে পাত্রে দ্রবণ নিলাম, দ্রবণের মধ্যে একটা সলিড তড়িৎদ্বার নিলাম, তাদের ক্ষেত্রে কি হয়। বাট কিছু কিছু কেসে যেটা হয়, আরো ডিফারেন্ট টাইপের অর্ধকোষ কিন্তু আছে, তাদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। আমরা যদি এবার একটু সেগুলা দেখি সামনের দিকে, তাহলে বুঝতে পারবা যে আসলে ডিফারেন্ট গুলা কি হয়। ওকে, আসো এবার একটু কোয়েশ্চেন দেখে ফেলি। যেমন এই কোর্সটাই দেখো না, এখানে অলরেডি ডিফারেন্ট একটা চলেই আসছে। এই যে এই পোর্শনটা দেখছো, এটা দেখতে একটু অন্যরকম না? দেখো ফার্স্টে প্লাটিনাম দিচ্ছে, এরপর ক্লোরিন গ্যাস দিছে, এরপর ক্লোরাইড দিচ্ছে, আবার এদিকে কি দিছে দেখো, ফেরাস দিছে, ফেরিক দিছে, আবার প্লাটিনাম দিছে। মানে একটু আগে আমরা যেমনটা দেখছি, এখন কিন্তু এই সেলটা সেই অবস্থায় নাই। মানে একটু আগে আমরা যে টাইপের দেখছি যে একটা সলিড, একটা হচ্ছে অ্যাকুয়াস, এখন দেখো একটা গ্যাস আর একটা অ্যাকুয়াস, আর এখানে দুইটাই অ্যাকুয়াস। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো? দুইটাই যখন অ্যাকুয়াস থাকে, এটাকে বলা হচ্ছে জারণ অর্ধকোষ। আর যদি এরকম একটা গ্যাস থাকে, এটাকে কি বলা হয়? বলা হচ্ছে আমার গ্যাস অর্ধকোষ। আমাদের এখানে সামনেই আর কি অর্ধকোষের যে ডিসকাশন গুলা সেগুলো আছে। আপাতত আমরা একটু দেখে নিই যে রিয়াকশন কি হবে। রিয়াকশন বুঝতে আসলে অর্ধকোষ কিরকম সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। দেখো খুব ইজিলি বোঝা যায়, প্লাটিনাম তো তড়িৎদ্বার, ও তো নিষ্ক্রিয় তড়িৎদ্বার, ওর কিন্তু এখানে কোনো কাজ নেই। প্লাটিনাম আগেই বাদ। কাকে নিয়ে আমার কাজ? এই ক্লোরিন দুইটাকে নিয়ে আর এই আয়রন দুইটাকে নিয়ে। সো দেখো এখানে কি হচ্ছে, ক্লোরিন 2 থেকে, মানে ক্লোরিন গ্যাস থেকে ক্লোরাইড আয়ন হয়েছে। আর এখানে কি হচ্ছে, Fe2+ থেকে Fe3+ হয়েছে। তার মানে তুমি একটু বুঝো ভাই, এখানে বিক্রিয়ক কারা? বিক্রিয়ক হচ্ছে যারা লেফটে থাকে তারা। এই যে এই ক্লোরিনটা বিক্রিয়ক আর এই Fe2+টা বিক্রিয়ক। তাহলে এখানে উৎপাদ কারা? এই ক্লোরাইডটা উৎপাদ, আর হচ্ছে এই ফেরিকটা উৎপাদ, Fe3+টা উৎপাদ। জিনিসটা সিম্পল না? দাগ আছে, দাগের লেফটে যারা, তারা হচ্ছে বিক্রিয়ক,
রাইটে যারা তারা হচ্ছে উৎপাদ। তাহলে আসো কোনটার সাথে মিলে এটা, ক্লোরিন বাম পাশে আছে, এই যে ক্লোরিন বাম পাশে আছে এখানে ক্লোরিন গ্যাসটা, আর ডান পাশে দেখো আছে কি ক্লোরাইড। আর Fe2+ যেটা, সেটা হচ্ছে এই যে Fe2+, এখানে থাকবে হচ্ছে আমাদের বামে, আর Fe3+ থাকবে হচ্ছে ডানে। সেখানে বলছে যে সঠিক বিক্রিয়া আমাদের কোনটা। ওকে, সঠিক বিক্রিয়া যদি আমি লিখি, এক পাশে থাকবে হচ্ছে আমাদের ক্লোরিন, তারপর এটার সাথে থাকবে হচ্ছে আমাদের Fe2+, আলটিমেটলি এখান থেকে আমাদের তৈরি হবে আর কি ক্লোরাইড, এন্ড সাথে আমরা পাবো এই যে 2 ক্লোরাইড লিখলাম, আর সাথে পাবো হচ্ছে Fe3+। ওকে, আর যেহেতু ইলেকট্রনের আদান প্রদান সমান হইতে হবে, চাইলে আমরা হচ্ছে এটা সমতা করে দিতে পারি, এই যে এখানে আমরা 2 দিলাম, এখানে 2 দিলাম, কারণ কি ইলেকট্রন আদান প্রদানের ব্যাপারটা তো সমান হইতে হবে। এটাও যদি না বুঝে একটু বুঝে দিই, দেখো এই যে আমাদের ক্লোরিন থাকে, তো এই যে Cl2, ওর থেকে পাই কি ক্লোরাইড, সো দুইটা, তো ইলেকট্রন ছাড়া লাগে কয়টা, দুইটা, হ্যাঁ ইলেকট্রন নিজে নেওয়া লাগে কয়টা, দুইটা। আর ঠিক একই ভাবে আমাদের Fe2+, যেহেতু ও কি করে Fe3+ এ পরিণত হচ্ছে, তো ওর তো ইলেকট্রন এখানে লাগে একটা, একটা ছাড়া লাগে। এখানে তো ক্লোরিন 0 থেকে কত হয়েছে, -1 হয়েছে, একটা ক্লোরিন -1 হওয়ার জন্য ইলেকট্রন একটা ছাড়া লাগতো, বাট ক্লোরিন আছে দুইটা, তাই ইলেকট্রন কয়টা ছাড়া লাগবে, দুইটা। বাট এখানে তো আয়রন একটাই, Fe2+ থেকে Fe3+, সেখানে ইলেকট্রন ছাড়ছে একটা, সেখানে নেওয়া লাগছে দুইটা, এখানে ছাড়া লাগছে একটা, তো আমার ব্যালেন্স করা লাগবে। এই জন্য নিচেরটাকে কি দিয়ে গুণ করে দেওয়া যায়, এই যে 2 2 2। আলটিমেটলি দেখো ক্লোরিন 2Fe+, এই যে মিলে নাও, দুইটা ইলেকট্রন কাটাকাটি, 2 ক্লোরাইড আর Fe3+। ওকে, সো যেটা বলতেছিলাম আমাদের তাহলে এখানে আনসার কোনটা হয়, আনসার হচ্ছে জিজ্ঞেস করছে যে তড়িৎ রাসায়নিক কোষের সঠিক বিক্রিয়া কোনটা। সঠিক বিক্রিয়া অবশ্যই হচ্ছে ক্লোরিন, যেটা দেখো ক্লোরিন এখানে একটা জারক হিসেবে কাজ করতেছে, এটা আমাদের একটা জারণ রিয়াকশন অক্সিডেশন, আর এটা একটা বিজারণ রিয়াকশন রিডাকশন। তাহলে বাম পাশে আমাদের ক্লোরিন থাকবে, Fe2+ থাকবে, ক্লোরিন থাকবে, Fe2+ থাকবে, এটা হচ্ছে এখানে ভুল দেওয়া আছে, এটা Fe2+ হইলে আর এটা Fe3+ হইলে তাহলে হচ্ছে আমাদের এটা আনসারটা কারেক্ট হবে। তুমি নিজে এখানে মিলাই নিতে পারো, এই যে দেখো এখানে তো Fe3+ এর সাথে ক্লোরাইড আছে, মিলতেছে না তো, আর কোনোটা মিলতেছে না, দেখো ক্লোরাইড লেফটে থাকবেই না, আমাদের লেফটে থাকবে ক্লোরিন, কারণ এই যে যেভাবে দেওয়া আছে সেটাই। আর রাইটে কে থাকবে, রাইটে থাকবে হচ্ছে আমাদের এই যে এখানে ফেরাস থেকে ফেরিক, তার মানে ফেরিক আর ক্লোরাইডটা এটা থাকবে রাইটে, আর ক্লোরিন আর ফেরাসটা Fe2+টা এটা থাকবে লেফটে। ঠিক আছে, দেখো এবার মিলছে নাকি, Fe2+, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে Fe3+, আর হচ্ছে 2 ক্লোরাইড। ওকে, চলো তাহলে হচ্ছে সামনের দিকে যাই। এরপরে রিয়াকশনে কি বলা, এরপরে আবার একই টাইপের, দেখো এখানে কি বলা, সলিড থেকে হয়েছে আয়ন, তার মানে এটা কি, একটা হচ্ছে আমাদের এই যে ধাতু, আর ধাতুর যে আয়ন সেই টাইপের একটা অর্ধকোষ। আর এই পাশেরটা কি দেখো, এইটা কিন্তু আমাদের একটা গ্যাস অর্ধকোষ, এই যে গ্যাস অর্ধকোষ। ওকে, আসলে দেখি প্লাটিনাম তড়িৎদ্বার দিচ্ছে, কোষ বিক্রিয়া কোনটা, আগে হচ্ছে আমরা কোষ বিক্রিয়া দেখি। এই দুইটা হচ্ছে বিক্রিয়ক, তার মানে এরা থাকবে হচ্ছে লেফট সাইডে, আয়রন প্লাস হচ্ছে ব্রোমিন, এটা থাকবে লেফট সাইডে। রাইট সাইডে কি থাকবে, ফেরাস আর হচ্ছে ব্রোমাইড, তার মানে হচ্ছে এই যে Fe2+, আর হচ্ছে আমাদের ব্রোমাইড, এটা থাকবে হচ্ছে রাইট সাইডে। আর যদি আমি সমতা করে দিতে চাই, সমতা করলে হচ্ছে যেহেতু দুইটা আছে এখানে 2 হবে, ইলেকট্রন যেহেতু 2টা করে ছাড়া লাগবে, ওই যে ওইটার মতোই 2টা করে ছাড়া লাগবে বা নেওয়া লাগবে, তাই এখানে 2 দিয়ে দিলাম। আসলে দেখি এটা কোনটার সাথে মিলছে, লেফটে আছে হচ্ছে আয়রন, আর এখানে আছে ব্রোমিন, তারপর ফেরাস আছে, তারপর হচ্ছে 2 ব্রোমাইড, এটা মিলছে কিন্তু এটার সমতা মিলে নাই। আমরা দেখি হচ্ছে আর কোনোটাকে ওরা সমতা মানে করছে নাকি। ওকে, যেহেতু ওরা আর কোনোটার সমতা নিয়ে বদার করে নাই, আমরা এখানে বদার করতেছি না, আমরা এখানে কারেক্ট আনসার এ দাগে দিচ্ছি। বুঝছে এখানে কি হয়েছে, ওরা আয়রনটা আর কি সমতা করে নাই, ইলেকট্রন আদান প্রদানের যে সম্বন্ধ হবে এটা দেখে নেই, বাট অন্য কোনোটা কিন্তু আনসার হওয়া সম্ভব না। দেখো যেমন এটা লেফটে দিছে Fe2+, Fe2+ রাইটে হবে, এটা তো বাদ, রাইট। তারপর এটা কি করছে, লেফটে দিছে আয়রন কিন্তু সাথে দিছে ব্রোমাইড, দেখো ব্রোমাইড তো এখানে রাইটে হবে, ব্রোমাইড কি উৎপাদ হিসেবে আছে। তারপর এটা কি করছে, লেফটে দিছে আয়রন, ঠিক আছে, এখানে দিছে ব্রোমিন, কিন্তু এখানে এটা দেখাইছে যে তৈরি হয়েছে ফেরিক। আমরা তো আমাদের ইচ্ছা মতো তৈরি করলে হবে না, কোষ সংকেতেই দেওয়া আছে তৈরি হয় ফেরাস, আমাকেও কি দিতে হবে, ফেরাসই দিতে হবে। এখানে জাস্ট এটা এই জায়গাটা ঝামেলা করছে, নাইলে এ আর ডি মোটামুটি কাছাকাছি ছিল, বাট আমাদের কারেক্ট আনসার কি ফেরাস। ওকে, আসো সামনের দিকে যাই। এরপর কি আছে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেল নোটেশনের ক্ষেত্রে কোনটা হচ্ছে সঠিক, ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেন। দেখো মানে 4টা অপশন দেখলে খুবই ক্লোজ মনে হবে, সো আমি যেটা রিকমেন্ড করি এই ধরনের কোয়েশ্চেন উত্তর করার ক্ষেত্রে আগে অপশন না দেখা, আগে তুমি নিজের কমন সেন্স দিয়ে সেলটা লেখার চেষ্টা করো না। ধাতু তো কমন কমন দিচ্ছে, জিঙ্ক আর কপার, এটা তো মাথায় মুখস্থ এতক্ষণে, মানে আগে না জানো আজকের এই লেকচারে এতবার বলছি, মুখস্থ হয়ে যাওয়ার কথা যে ঠিক আছে আগে হচ্ছে অ্যানোড হবে পরে ক্যাথোড, আর অ্যানোডটা অবভিয়াসলি হবে জিঙ্কেরই, জিঙ্ক, আর ক্যাথোড কি হবে কপারের। আর অ্যানোডে কি হয়, জারণ হয়, দ্যাট মিনস হচ্ছে
এখানে জিঙ্ক যেটা আছে, জিঙ্ক থেকে হবে জিঙ্ক 2+, জারণ মানে কি ইলেকট্রনের ছাড়ন, সো জিঙ্ক দুটো ইলেকট্রন ছাড়লে জিঙ্ক 2+ হবে। আর এখানে কি হবে আমাদের উল্টাটা, কপার 2+ থেকে কপার। আসলে তাহলে মিলাইনি, কোন অপশনের সাথে আমাদের মিলে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এতটুকু পোর্শন মিলে গেছে, কপার 2+ থেকে কপার, হ্যাঁ মিলে গেছে, এই যেটা আমাদের মিলে গেছে। বাকিগুলো সমস্যা কি দেখো, লেখা কি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটা তো হচ্ছেই না, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হচ্ছেই না, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক এগুলা কিন্তু হচ্ছে না। তো আমাদের কারেক্ট আনসার কোনটা, কারেক্ট আনসার হচ্ছে বি। ওকে, আসো, মানে আগেই দেখে বোঝা যায়, মানে তুমি যদি একটু জিনিসটা মুখস্থ বা একটু হচ্ছে মাথা আগে থেকে ক্লিয়ার থাকে, দেখে বোঝা যায় যে এসিডি কোনোটা উত্তর হবেই না, মানে অপশন গুলো এত ক্লোজও দেয় নাই, আনসার হচ্ছে বি যে হবে, খুব দ্রুতই বোঝা যায় এটা। ওকে, এবার আসলে আমরা অর্ধকোষ গুলা দেখি, হাফ সেল গুলা দেখি। যেমন প্রথম টাইপের যে হাফ সেল আছে না, এটাই এতক্ষণ আমরা দেখছি, এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হচ্ছে, বা জিঙ্ক 2+ থেকে জিঙ্ক তৈরি হচ্ছে, কি বলে এখানে ধাতু, ধাতু বায়ন অর্ধকোষ। মানে আইডিয়াটা কি, আমার একটা ধাতু থাকবে সাপোজ জিঙ্ক, আর তার সাথে থাকবে হচ্ছে জিঙ্ক 2+, বা হচ্ছে উল্টাটা কপার 2+ সাথে হচ্ছে কপার, এরকম। তারপরে দেখো ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। এটা আসলে কি হচ্ছে দেখো, এখানে অ্যাকচুয়ালি জিনিস থাকে হচ্ছে তোমার তিনটা। একটা থাকে হচ্ছে ধাতু, এই যে পার্ট পার্ট করে দেখাই, একটা থাকে হচ্ছে ধাতু, এই যে এটা একটা ধাতু, ধাতু দিলাম। তারপরে দিলাম হচ্ছে ধাতুর অদ্রবণীয় লবণ। অদ্রবণীয় লবণ মানে কি, যেমন এখানে হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড আছে, যেটা হচ্ছে এই যে Hg2Cl2 এইটা। আর সাথে আরেকটা জিনিস, যেটা এখানে আরেকটা কথা হবে, অদ্রবণীয় লবণ আর আয়ন, আয়ন অর্ধকোষ। আর আয়নটা হচ্ছে আমাদের Cl-। দেখো আবারও হচ্ছে এই সেম এক্সাম্পলটা, আবার হচ্ছে অন্য একটা এক্সাম্পল দিয়ে দিই, মানে এই সেম টাইপটা। আমি ফার্স্টে দিলাম হচ্ছে সিলভার, এটা সিলভারের পর এখানে দিলাম হচ্ছে সিলভার ক্লোরাইড, এটা। তারপরে এখানে দিলাম হচ্ছে আমরা ক্লোরাইড। একটু বুঝে ঘটনাটা কি ঘটতেছে দেখো, এই টাইপটা খুবই কাছাকাছি, কিন্তু এই যে আমরা যে দুইটা ধাতুর কথা এখানে লিখছি, সিলভারের কথা, মার্কারি কথা, এদের যে লবণগুলো লিখছি মার্কিউরাস ক্লোরাইড আর সিলভার ক্লোরাইড, এরা না পানিতে দ্রবণীয় না, এরা হচ্ছে অদ্রবণীয়। সিলভার ক্লোরাইডের কথা তো আজকে একটু আগে বলছি, জেনে রাখো মার্কিউরাস ক্লোরাইডটা হচ্ছে এরকম। যেমন দেখো এখানে আমরা খুব ইজিলি ইউজ করতে পারতেছিলাম জিঙ্কের সাথে জিঙ্ক সালফেট। কারণ কি, জিঙ্ক সালফেট কি হয়, যখন আমরা পাত্রে রাখি আয়ন বানাই, তখন তার আয়নগুলো চলাচল করতে পারে। আর আমরা কি জানি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তড়িৎ পরিবহন হয় কিভাবে, আয়নগুলো চলাচল করার মাধ্যমে। কারণ কি, এরা হচ্ছে অ্যাকুয়াস অবস্থায় থাকা সম্ভব। আর এইখানে আমাদের এই যে অদ্রবণীয় লবণের কথা যে বলতেছি, অদ্রবণীয় লবণ কি হয়, সে তো পানিতে দ্রবীভূতই হচ্ছে না, তার মানে সে আয়নগুলো ভাঙতেছে না। আর আয়নগুলো যদি না ভাঙে, তাহলে সে কিভাবে চলাচল করবে? আর যদি নাই চলাচল করতে পারে, মনে করে দেখো যে ফার্স্ট লেকচারে আমরা পড়ছি যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর জিনিসটাই কি, তড়িৎ পরিবহনটাই কিভাবে হয়, আয়নের মাধ্যমে। সো জিঙ্ক সালফেট বলো, কপার সালফেট বলো, এরা আয়নে ভাঙে, আয়নে ভাঙে দেখে কি আয়নগুলো চলাচল করে, তড়িৎ পরিবহন করে। বাট এখানে এই যে মার্কারির যে লবণটা মার্কিউরাস ক্লোরাইড, সিলভারের যে লবণটা সিলভার ক্লোরাইড, এরা হচ্ছে ভাঙেই না, অদ্রবণীয়। এই যে দেখো ধাতু, ধাতুর অদ্রবণীয় লবণ, এই পার্টটা অদ্রবণীয় দেখে আলটিমেটলি কেউ তড়িৎ পরিবহন করতে পারতেছে না। তো তোমার ওকে তড়িৎ পরিবহন করানো লাগবে, রিকোয়ারমেন্টই ধরো এরকম। তো সেই ক্ষেত্রে তুমি কি করতেছো, এক্সট্রা একটা এমন লবণ অ্যাড করে দিলা। দেখো এটা মানে দেখলে আরো চিনবা তোমরা, সাপোজ একটা দিয়ে দিলাম KCl, আর একটা দিয়ে দিলাম সোডিয়াম ক্লোরাইড। এমন একটা লবণ তুমি অ্যাড করে দিলা যেটা কিনা অ্যানায়নটা কমন, এই যে দেখো ক্লোরিন 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 ক্লোরিন, অ্যানায়নটা কমন। এন্ড এই কারণে এখন কি হবে, তুমি মোবিলিটির সুযোগটা দিয়ে দিলা। দেখো এখানে সিলভার বা মার্কারি তো আগে থেকে আছে, আর তুমি এখানে এমন একটা আয়নের ব্যবস্থা করে দিলা যে কিনা আসলে তড়িৎ বিশ্লেষ্য। আমরা তো জানি KCl NaCl, এদের তড়িৎ বিশ্লেষণ আমরা দেখে আসছি, এটা কি হাইলি ইলেকট্রিসিটি যেটা সেটা কন্ডাক্ট করতে পারে বা পরিবহন করতে পারে। বাট এখানে কি হচ্ছিল, অদ্রবণীয় পার্ট এ হচ্ছে পরিবহন করতে পারে না। এই জন্য আমার এমন কাউকে দরকার যে কিনা দ্রবণীয় এবং তড়িৎ পরিবহন করতে পারে। এই জন্য সেটআপটা এরকম, কি করলাম, ধাতু, ধাতুর একটা অদ্রবণীয় লবণ, এন্ড সাথে হচ্ছে একটা কি দ্রবণীয় লবণ, যেটা সেটা বা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ হতে পারে সে। ওকে, আচ্ছা এবার আসলে রিয়াকশন দেখে নি। কি হচ্ছে রিয়াকশন, কিন্তু আমরা এটা দুই ভাবে লিখতে পারি, ঠিক আছে? আমরা তখন যেভাবে ডিসকাস করলাম, হচ্ছে তোমাদেরকে উল্টাটা করে দেখাই, তাহলে বুঝতে পারবা। এই দেখো, সাপোজ আমি এখানে মার্কারি নিলাম, মার্কারি, মার্কারি যদি একটা ইলেকট্রন ছাড়ে, তাহলে সে এই পাশে কি পরিণত হবে, এই যে মার্কারি প্লাসে পরিণত হবে, রাইট? সো এখানে যেটা হয়, মার্কারি প্লাসটা আছে না, এটা একটু জেনে নাও। এই জিনিসটা এই যে এরকম ভাবে থাকে, Hg2 2+, মানে দুইটা মার্কারি আছে না, এইভাবে, এটাকে বলা হচ্ছে ডাইমার। এগুলো MCকিউ তে কিন্তু আসতে পারে যে নিচের কোন ক্যাটায়নটা
ডাইমার অবস্থায় থাকে, নিচের কোন ক্যাটায়নটা ডাইমার অবস্থায় থাকে, এরকম মার্কারি থাকতে পারে। তারপর আমাদের এই যে তোমরা এই যৌগটা হচ্ছে পরিমাণগত রসায়নে দেখে থাকবা, এই যে Cu2 Cu2 I2, এখানেও কিন্তু Cu2 2+ হিসেবে আছে, দুইটা হচ্ছে এরকম ডাইমার হিসেবে আছে। তাহলে হিসাব করো তো একটা চার্জ কত, দুইটা মার্কারি চার্জ হচ্ছে 2+, একটা মার্কারি চার্জ কত 1+, রাইট? সো এইভাবে কিন্তু এটা ডাইমার হিসেবে থাকে। সো যেটা বলতেছিলাম, ডাইমার হিসেবে যদি থাকে তার মানে এই যে 2+ আর এই যে 2, তার মানে এখানেও আমার কি হবে দুইটা, এখানে হচ্ছে এখানে দুইটা ইলেকট্রন ছাড়ছে। এন্ড তার সাথে এখানে কি অ্যাড হচ্ছে দেখো, এই যে এই পোর্শনটার সাথেই আমাদের তো এখানে মার্কারি আসলো, তার সাথেই এই যে যে ক্লোরাইডটা আছে না, সেটা অ্যাড হচ্ছে। ক্লোরাইডটা কোত্থেকে আসছে, এখান থেকে কিন্তু না, ও তো ভাঙতেই পারে না, ও তো আয়নে ডিস্ট্রিবিউট হইতে পারে না, এই জন্যই তো একে অ্যাড করা। এই ক্লোরাইডটা আসছে দ্রবণীয় অংশ থেকে, আসলো, এসে হচ্ছে আমার আলটিমেটলি এই যে এই সল্টটা তৈরি করলো। সো দেখো এই রিয়াকশনটা আছে না, এইটাই হচ্ছে আমি এইভাবে লিখছি। প্লাস মাইনাস নিয়ে কনফিউজ হয় না, এই ইলেকট্রন এখানে প্লাস দিয়ে দেওয়া না, এই পাশে এটা লিখলেই তো এটা মাইনাস দিয়ে দিতাম, ঠিক আছে? ওকে, একই রিয়াকশন লিখছি, বুঝাই লিখলাম আর কি। জারণ বিজারণ অর্ধকোষটা খুবই সহজ, এখানে জাস্ট একটা প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা লাগে। আর এই যে দেখো Fe+ থেকে Fe2+ থেকে Fe3+ হচ্ছে, তার মানে কি এই যে এখানে ইলেকট্রন ছাড়ছে, ছেড়ে Fe3+ হয়ে গেছে। তারপর কি গ্যাস অর্ধকোষ, গ্যাস অর্ধকোষে দেখো এটার একটা পার্ট থাকবে দ্রবণ আর একটা পার্ট থাকবে গ্যাস। এই জন্য এখানে আমি প্লাটিনাম তড়িৎদ্বারটা ইউজ করলাম, সাথে নিলাম হাইড্রোজেন গ্যাস, এবং এটার একটা চাপ থাকবে, গ্যাসের তো ঘনমাত্রা থাকবে না, গ্যাসের কি থাকবে এখানে একটা চাপ থাকবে। আর আরেকটা পার্ট থাকবে একটা দ্রবণ, HCl হইতে পারে, সালফিউরিক অ্যাসিড হইতে পারে, এন্ড সেই দ্রবণে কি থাকবে একটা ঘনমাত্রা থাকবে। এটা হচ্ছে গ্যাস অর্ধকোষ। তাহলে গ্যাস অর্ধকোষে কি একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার থাকবে, তারপর হচ্ছে একটা গ্যাস থাকবে, তারপর হচ্ছে একটা দ্রবণ থাকবে। আর জারণ বিজারণ অর্ধকোষে কি থাকবে, নিষ্ক্রিয় তড়িৎদ্বার আর দুইটাই থাকবে দ্রবণ। এটা হচ্ছে চিনার উপায়, যদি মানে জিজ্ঞেস করে যে একটা কোষ দিয়ে দিল, অর্ধকোষ দিয়ে দিল, এটা কোন টাইপের মধ্যে, এটা তো দেখেই বোঝা যায় এটা কি, একটা ধাতু থাকবে সলিড আর একটা অ্যাকুয়াস থাকবে। এটাও দেখে আরো ইজিলি বোঝা যায়, কারণ এটাতে তিনটা পার্ট থাকবে, এরকম তিনটা জিনিস, ধাতু, অদ্রবণীয় লবণ আর দ্রবণীয় আয়ন, এরকম। এটা কিভাবে বোঝা যায়, দুইটাই হচ্ছে অ্যাকুয়াস থাকবে জারণ বিজারণে, একই ধাতুর দুইটা আয়ন, একটা একটা জারণ বিজারণ হবে। গ্যাস অর্ধকোষ কিভাবে ইজিলি বোঝা যায়, অবশ্যই একটা পার্ট গ্যাস থাকবে। লাস্ট পার্ট আসে আমরা ধাতুর অ্যামালগাম আর হচ্ছে ধাতুর আয়ন অর্ধকোষ। অ্যামালগাম হচ্ছে ধাতুর সাথে যখন মার্কারি মিশানো হয়, যেমন হচ্ছে এই যে সোডিয়ামের সাথে মার্কারি মিশানো না, এটাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম অ্যামালগাম। জিঙ্কের সাথে যদি মার্কারি বসাই আমরা মিশাই যদি, এটাকে বলবো জিঙ্ক অ্যামালগাম, এরকম। সেখানে কি হচ্ছে দেখো, এই জিনিসটাই সোডিয়াম অ্যামালগাম, এই যে দেখো ধাতু অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষ, এটা কোন ধাতুগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, যে ধাতুগুলো হচ্ছে অনেক বেশি সক্রিয়। যেমন দেখো জিঙ্ক 2+ যত সক্রিয় জানোই তো, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক যে সিরিজটা, সেটা মোটামুটি মাঝারির দিকে অবস্থান করে। বাট এই যে সোডিয়াম, লিকে কানা, এই যে সোডিয়াম কিন্তু খুব উপরের দিকে অবস্থান করে। তো সোডিয়ামের ক্ষেত্রে কি হয়, যেহেতু অনেক রিঅ্যাক্টিভ, এই জন্য এটাকে ধাতুর অ্যামালগাম মানে ইউজ করা হয়, যে আমাদের সেলটা বানাইলেও যাতে ও অনেক বেশি রিয়েক্ট না করে ফেলে, আস্তে আস্তে যেন রিয়েকশনটা করে। তো এই জন্য হচ্ছে যে এই সোডিয়ামের সাথে অ্যামালগাম। আর আরেকটা জিনিস হচ্ছে, সব ধাতুর সাথে যে অ্যামালগামটা অনেক সুন্দর কম্বিনেশন হয় এরকম না, সোডিয়ামের সাথে অনেক সুন্দর মিশে, তো এই জন্য এটা হচ্ছে সোডিয়াম অ্যামালগাম ইউজ করলাম। তো এটা কি হবে দেখো, এখানে রিয়াকশনটা লিখি, এই সোডিয়াম অ্যামালগাম যেটা আছে না, এখানে ও একটা ইলেকট্রন ছাড়লো, কে ইলেকট্রন ছাড়লো, সোডিয়ামটা। তো সোডিয়াম ইলেকট্রন ছাড়ার পর কি হয়ে যাবে, ও সোডিয়াম প্লাস হয়ে যাবে, রাইট? আর এইখানে আমাদের যে মার্কারি পার্টটা আছে না, সেই মার্কারি পার্টটা লিকুইড অবস্থায় হচ্ছে আলাদা হয়ে যাবে। আবারও বলতেছি যে এখানে যেটা লেখা আছে আর ভাইয়া যেটা লিখছে একই জিনিস, তুমি ডান পাশে প্লাস দাও আর বাম পাশে এটাকে মাইনাস হিসেবে লিখো, কথা তো একই, ঠিক আছে? এই তো এটাই ছিল আমাদের যে অর্ধকোষের বিক্রিয়াগুলো সেটা। এবার আসো এদের যে সেটআপ একটু দেখে নিই। এটা হচ্ছে ফর রিটেন, রিটেনে এই ডায়াগ্রাম গুলো আঁকতে দিতে পারে। লাস্ট বারও একটা সেল আঁকতে দিছে, মানে কমপ্লিট সেল আঁকতে দিছিল ডিউতে। সো কমপ্লিট সেল আঁকতে দেওয়া মানে আমার কখনো কোনো হাফ সেল আঁকতে দিতে পারে। তো দেখো প্রথমটা তো খুবই বেসিক, প্রথমটা এতক্ষণ ধরে অনেকবার এঁকে আসছি, খুবই ইজি। পাত্র নিবা, যেই পাত্রে দ্রবণ মানে যার দ্রবণ নিবা তারই হচ্ছে তড়িৎদ্বার নিবা, কাজ শেষ। আর বিক্রিয়া লেখার ক্ষেত্রে ওই যে আসলে লিখতে পারবা এরকম। তারপরে আসো এই যে দেখো এখানে প্রপারলি লেখা আছে ধাতু, ওই ধাতুর স্বল্প দ্রবণীয় লবণ বা অদ্রবণীয় আর হচ্ছে আয়ন। দেখো তিনটা পার্ট, ধাতু, স্বল্প দ্রবণীয় হচ্ছে লবণ আর হচ্ছে আয়ন, তিনটা পার্ট, ধাতু, স্বল্প দ্রবণীয় লবণ আর হচ্ছে আয়ন। তো দেখো এটা কিভাবে বানানো হয় এটা একটু বলে দিই। এখানে তো আমার যে তড়িৎদ্বারটা সেটা ইউজ করা হচ্ছে, এই যে এই তড়িৎদ্বার, এটা হচ্ছে আমাদের যে তড়িৎদ্বার সেটা, এই তড়িৎদ্বার যেটা, এটা ইউজ করা হচ্ছে তোমার সিলভারে ইউজ করলাম। এটাকে যে পাত্রে ডোবানো হয়, পাত্রে যে দ্রবণটা থাকে সেটা থাকে ধরো KCl বা NaCl। আচ্ছা ওরা NaCl দিচ্ছে, আমরা NaCl লিখি, এই যে NaCl, NaCl।
আর এই যে আমি যে সিলভার তড়িৎদ্বার দিছি তার গায়ে এই যে সিলভার ক্লোরাইডটা আছে না, এটা পেস্ট আকারে এরকম দেওয়া থাকে। তাহলে কি করলাম, আমি নিচ্ছি একটা সিলভার তড়িৎদ্বার, তার এখানে হচ্ছে আমরা একটা সিলভার ক্লোরাইডের পেস্ট যেটা সেটা মাখায় রাখছি। এটা আসলে পুরোটা এইভাবে দেওয়া যায়, কোনো সমস্যা নাই, চাইলে পুরোটা এইভাবে সিলভার ক্লোরাইড এইভাবে দিয়ে দেওয়া যায় এটা। তারপর এটাকে আমরা কিসের দ্রবণে রাখছি, ওই যে যে একটা দ্রবণ যে কিনা আসলে আয়নে ভাঙতে পারে, এই যে আয়নে দিতে পারে ক্লোরাইড, সেটা সোডিয়াম ক্লোরাইড হতে পারে, পটাশিয়াম ক্লোরাইড হতে পারে। সো এটা গেল। তারপর আসো জারণ বিজারণ তড়িৎদ্বার। জারণ বিজারণ তড়িৎদ্বারের কাহিনী কি হয়েছে, দুইটাই তো হচ্ছে আমাদের দ্রবণ। ফের আসো এই যে লিখি আমি এখানে একটু বড় করে দেখাই, Fe2+ একটা দ্রবণ, আবার Fe3+ একটা দ্রবণ। তো তড়িৎ পরিবহনটা করবে কে, দুইটাই দ্রবণ না, এখানে যেমন তড়িৎ পরিবহন করার জন্য ধাতুটা ছিল জিঙ্ক, এখানে গিয়ে ছিল সিলভার, মানে যার লবণ নিচ্ছ তারই ধাতু ছিল। বাট এখানে তো দুইটাই হচ্ছে একটা সল্ট, ফেরাস ফেরিক। তো সেই ক্ষেত্রে আমার কি লাগবে, একটা তড়িৎদ্বার লাগবে। আবার তড়িৎদ্বার তুমি মনে করতে পারো আচ্ছা ঠিক আছে আয়রনের দ্রবণ তো আয়রন তড়িৎদ্বার দিই, আয়রন তড়িৎদ্বার দিলে তো এটা আবার এটার মতো রিয়াকশন করে ফেলবে, ও কি হয়ে যাবে তখন ধাতু ধাতবায়ন অর্ধকোষ হয়ে যাবে, আমরা তো তা চাই না। আমরা এই জন্য এখানে কি করছি, এই যে প্লাটিনাম ইলেকট্রোড, এই যে প্লাটিনাম ইলেকট্রোড যেটা একটা ইনার্ট বা নিষ্ক্রিয় তড়িৎদ্বার। ইনার্ট মানে কি, ও যে তড়িৎটা পরিবহন করবে ওইখানে কোনো ইন্টারফেয়ার করবে না রিয়াকশনে, মানে ওর জন্য রিয়াকশন এখানে কিছু চেঞ্জ হবে না, ও জাস্ট কারেন্টটা পাস করবে। এই জন্য হচ্ছে এখানে এই প্লাটিনাম তড়িৎদ্বারটা এভাবে হচ্ছে এরকম ইউজ করা হয়। ওকে, চিত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হাতে অবশ্যই এগুলো একবার করে আঁকার প্র্যাকটিস করে যাবা, ডিওতে রিটেনে আসতে পারে। ওকে, তাহলে আসি আমরা বাকি দুইটা যে অর্ধকোষ আছে সেগুলো একটু দেখে নিই। এখন এখানে হচ্ছে একটা গ্যাস অর্ধকোষ আর একটা অ্যামালগাম বা পারদ সংকর অর্ধকোষ যেটা সেটা। আসো ফার্স্টে এটার একটু ডায়াগ্রামটা বুঝে নিই। এটার ডায়াগ্রামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার ব্যাপারে একটু বলে রাখি, এটাকে হচ্ছে আমরা ডাকি এই যে স্ট্যান্ডার্ড, পরের লেকচারে এটার ব্যাপারে দেখবা, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, বা এটাকে আমরা বলি হচ্ছে সি, এটাকে আমরা সি বলি, ঠিক আছে। এন্ড এটার কিন্তু যে ভোল্টেজটা হচ্ছে ওই যে তোমরা জানো এটার ভোল্টেজটা হচ্ছে প্রমাণ যে ভোল্টেজটা 0.0 ভোল্টেজ, মানে এটার সাপেক্ষে কিন্তু আমার বাকি যে ভোল্টেজ গুলো দেখি না 0.76 দেখো বা হচ্ছে 0.34 দেখো, এই টাইপের ভোল্টেজ গুলো যে ক্যালকুলেট করা হয়েছে এইটাকে স্ট্যান্ডার্ড বা জিরো ধরে বাকিগুলো ক্যালকুলেট করা হয়েছে। এই জন্য হচ্ছে যে এটা ডায়াগ্রামটা আরো ইম্পর্টেন্ট, মানে অন্যগুলো তো আসতে পারেই ঠিক আছে, বাট এইটার ডায়াগ্রামটা আসলে রিটেনে আসার মতো বেশ ভালো একটা কোয়েশ্চেন, কারণ এটা আলাদা একটা নির্দেশক তড়িৎদ্বার। নামটা কি, নির্দেশক তড়িৎদ্বার, কারণ কি ওর ভোল্টেজটা দিয়ে আমরা আরেকটা ভোল্টেজ বের করতে পারি, ক্যালকুলেট করতে পারি, এই জন্যই নামটা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার। আর এটা যেহেতু হাইড্রোজেনের সাপেক্ষে তৈরি করা, এই জন্য স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা সি। আর স্ট্যান্ডার্ড হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, এই যে এবার একটু দেখো যে এটা কিভাবে বানানো হয়। ফার্স্টে এখানে যে সলিউশনটা নেওয়া হয়, দেখো সলিউশনটা হচ্ছে আমাদের HCl এর নেওয়া হয়েছে, ঠিক আছে, এই সলিউশনটা এরকম নেওয়া হয়। এরপর এটা একটু তোমাদের আঁকা শিখতে হবে, হ্যাঁ, এই যে এই টাইপের একটা কাঁচনল এরকম দেওয়া হয়, এবং বুঝতেই পারতেছো এখানে আমাদের ওই কন্ডিশনটা চলে আসছে যে একটা তো হচ্ছে গ্যাস আর একটা হচ্ছে দ্রবণ, তাহলে এদের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লোটা কে করবে, ফ্লো করবে হচ্ছে এই যে এখানে আমাদের এই প্লাটিনাম যেই তারটা সেটা লাগবে। প্লাটিনাম তার এনে এই প্লাটিনাম তারের সাথে আবার এরকম এখান দিয়ে প্লাটিনাম ফয়েল দিয়ে দেওয়া হয়, প্লাটিনামের একটা টুকরা এরকম এখানে দিয়ে দেওয়া হয়, যে কি করতেছে ওই যে বাইরে থেকে ইলেকট্রিসিটি যে ফ্লোটা সেটা আর কি সার্কিটটা যে বানাচ্ছি সেটা ইনশিওর করতেছে। ওকে, এবার আসো এইটা স্ট্যান্ডার্ড হওয়ার যে কারণটা, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড যখন হয় এখানে যে দ্রবণটা আছে না এটার কনসেন্ট্রেশন নেওয়া হচ্ছে 1 মোলার, আর এইখানে এরকম একটা ওপেনিং রাখা হয়। এই যে নর্মালি কি হয় টেস্ট টিউব বা এই টাইপের কাজ নল, এইখানে কোনো ওপেনিং কিন্তু থাকে না, বাট এটার একটা ওপেনিং রাখা হয়, আর এই ওপেনিং দিয়ে হাইড্রোজেন যে গ্যাস আছে না বুদবুদ আকারে সেটা এখান দিয়ে এই যে ফ্লো করা হয়, এখানে হাইড্রোজেন গ্যাসটা এর মাধ্যমে ফ্লো করা হয়। এন্ড দেখো হাইড্রোজেনের প্রেসারটা দেখো 1 atm। তাহলে দুইটা কথা, যে দ্রবণটা আছে সেটার ঘনমাত্রা 1 মোলার, আর যে গ্যাসটা ফ্লো করতেছে সেটার এই যে চাপ, আংশিক চাপ সেটা কত 1 atm। তো এই দুইটা জিনিস মেনটেন করা হয় দেখি এটাকে আমরা স্ট্যান্ডার্ড বলি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা হচ্ছে সি। তাহলে আমরা এরপরে যে রিয়াকশনটা দেখি, দেখো এই যে প্লাটিনাম ইলেকট্রোড এখানে দেখানো হয়েছে, আর এই যে এখানে হাইড্রোজেন গ্যাস আসতেছে এই যে 1 atm এ, আর HCl রাখা হয়েছে 1 মোলার। ওকে, তাহলে দেখো রিয়াকশন কি হবে, আলটিমেটলি এই যে হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন এসে দুইটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে সে হয়ে যাবে H+, দুইটা প্রোটন। সো তুমি যদি জারণ অর্ধকোষ হিসেবে ব্যবহার করো তাহলে এটা হবে, আর যদি বিজারণ অর্ধকোষ হিসেবে ব্যবহার করো উল্টা রিয়াকশনটা হবে আর কি, এই যে 2H+, সে দুইটা ইলেকট্রন নিবে, নিয়ে এসে হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস। সো এই যে এদের মধ্যে আর কি এই রিয়াকশনটা এক্সচেঞ্জটা আর কি এভাবে হয়। সো এটাই হচ্ছে আমাদের গ্যাস ইলেকট্রোড গেল, এবং এখানে আমরা একটু আগে যেরকম দেখলাম এটা যদি ক্লোরিন দেই তাহলে ক্লোরিন দিয়েও কিন্তু এই অর্ধকোষটা বানানো সম্ভব, ওই যে আমরা যে একটু আগে দেখলাম কোষ সংকেতের এক্সাম্পলে। ওকে, এবার লাস্ট জায়গাটা চলে আসি,
অ্যামালগাম বা পারদ সংকর তড়িৎদ্বার যেটা। সো এটার স্ট্রাকচারটা যদি দেখো সিম্পলি আছে মোটামুটি। নিচে যেটা রাখা হয় সেটা হচ্ছে এই যে মার্কারির মেনিসকাস। মেনিসকাস হচ্ছে এই যে এখানে গোলীয় যে একটা শেপ দেখতে পারতেছো না, এই ধরনের শেপের যখন কোনো তরল থাকে সেটাকে মেনিসকাস বলে আর কি। এন্ড তার উপরে আছে হচ্ছে আমাদের এই যে সিলভারের অ্যামালগাম দিচ্ছ। ধরো আমরা এখানে সোডিয়াম নিয়ে কথা বলতেছি, সোডিয়াম অ্যামালগাম এটা হইতে পারে। সো এইখানে বাকিটা হচ্ছে ইলেকট্রিক কন্ট্যাক্টের জন্য আমার ধরো দিয়ে দিলাম একটা প্লাটিনাম তার। মানে জিনিসটা খুবই সিম্পল। কি রাখবো? নিচে রাখবো হচ্ছে এই যে মার্কারি, তারপর হচ্ছে আমাদের মার্কারি যে অ্যামালগামটা সেটা, আর এই যে এখানে থাকবে তোমার সলিউশনটা। এই যে এখানে থাকবে হচ্ছে তোমার সলিউশনটা। সো আলটিমেটলি এই যে NaCl এর কথা বলো না, NaCl এ কনভার্ট হচ্ছে, এখানে আমার সোডিয়াম প্লাস আছে, ক্লোরিন মাইনাস আছে। এই যে এইভাবে আর কি এদের মধ্যে কানেকশনটা মেনটেন করা হয়। সো এই যে এই পাঁচটা যে ডায়াগ্রাম দেখলাম, এখানে তিনটা আর এখানে দুইটা, এই পাঁচটা ডায়াগ্রাম অবশ্যই তুমি প্রিপারেশন নেওয়ার সময় বা এই মাস্টার ক্লাসটা দেখার সময় একবার হলেও খাতায় কিন্তু আঁকবা। ওকে, আসো এবার একটু কোশ্চেন দেখে ফেলি। ড্যানিয়েল কোষে তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহৃত হয়? অনেকবার দেখছি আমরা। প্রথমটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, এই যে কপার আর জিঙ্ক যেটা, সেটা দেখো কতবার আসছে। ঠিক আছে, এত সহজ একটা কোশ্চেন এতবার আসছে, রিসেন্ট ইয়ারেও আসছে। সবচেয়ে বড় কথা এটা 3-4 সালের দিকে যেমন আসছে, 21-22 সালের দিকেও আসছে। সো দেখো একটা কোশ্চেন অবশ্যই ইম্পর্টেন্ট না, যে কোশ্চেনটা মনে করো তোমার জন্মের সালের আশেপাশে কিন্তু এই ইয়ারটা, আর এটা হচ্ছে খুব রিসেন্ট একটা ইয়ার। তাহলে চিন্তা করো মানে তোমার জীবন যত দিনের, এই কোশ্চেনও ততদিন ধরে আসতেছে, তার মানে অবশ্যই এই ধরনের কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এই জন্যই কোশ্চেন ব্যাংক আমরা এইভাবে অ্যানালাইসিস করে পড়ি। ওকে, নিম্নের ধাতুগুলির মধ্যে কোনটির জলীয় সিলভার নাইট্রেটে ডুবালে পৃষ্ঠতলে সিলভার জমা হবে না বলছে? দেখো একটা জিনিস বুঝো, এই যে আমার এখানে বলছে যে সিলভার নাইট্রেট দ্রবণ, সিলভার নাইট্রেট দ্রবণ, আর এখান থেকে কি বলছে যে যেই ধাতুটা আমি এখানে নিব আলটিমেটলি রিয়াকশন করে পৃষ্ঠতলে সিলভার জমা হবে। ওই ধাতুটা এরকম নেওয়ার পরে তার পৃষ্ঠতলে এরকম এভাবে এসে সিলভারটা জমা হবে। এটা কখন সম্ভব? তখনই সম্ভব যদি এই যে এখানে সে কি হিসেবে আছে, সিলভার প্লাস হিসেবে আছে না, এই ঘটনাটা তখনই ঘটা সম্ভব যদি সিলভার প্লাসটা সিলভার ধাতু হয়, রাইট? তখনই হওয়া সম্ভব। তার মানে এইখানে অবশ্যই এমন একটা ধাতু থাকতে হবে, এখানে অবশ্যই এমন একটা ধাতু থাকতে হবে যে কিনা সিলভারকে রিপ্লেস করতে পারে, মানে প্রতিস্থাপন করতে পারে। তাহলে দেখো প্রতিস্থাপন কে করতে পারবে? অবশ্যই হচ্ছে সিলভারের উপরে যারা আছে তারা প্রতিস্থাপন করতে পারবে, আর নিচে যে আছে সে প্রতিস্থাপন করতে পারবে না। সঠিক উত্তর হচ্ছে আমাদের প্লাটিনাম। কারণ কি প্লাটিনাম এমনিতে হচ্ছে আমাদের যেই তড়িৎ রাসায়নিক সারি তার হচ্ছে সবার নিচের দিকে থাকে, অলমোস্ট নিচের দিকে থাকে, তাই না? এন্ড এখানে কিন্তু বাকি সবাই দেখো বেশ ভালো ভালো। আমরা যদি একটু পার্সিয়াল দেখি, এই যে লিখে কানা ম্যাগাভের এলো যাদেরটা লেখা আছে আর কি, যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার হাজি আজি, এই যে পিটাবে আমায়। সো দেখো আমাদের টার্গেট কে এখানে? টার্গেট হচ্ছে সিলভারকে সরানো। এন্ড সিলভারকে কারা কারা সরাইতে পারবে? অবশ্যই যারা উপরে আছে। আমাদের অপশনে কে কে আছে? জিঙ্ক আছে, জিঙ্ক পারবে। তারপর আয়রন আছে, আয়রন পারবে। তারপর কপার আছে, কপার পারবে। তার মানে সিলভারের উপরে যারা আছে তারা সরাতে পারবে। বাট এই যে আমাদের প্লাটিনাম, যেহেতু সে সিলভারের নিচে, তাই সে সরাতে পারবে না। ওকে, চলো। আর সরাতে না পারে মানে আলটিমেটলি এটা সিলভার হিসেবে পাবো না আর কি, বুঝছো? এটাই। নিচের কোন সেলটি পরিবেশ বান্ধব? এটা হচ্ছে ফুয়েল সেল। ফুয়েল সেল পরিবেশ বান্ধব তার কারণ এখানে রিয়াকশনই যেটা হয়, রিয়াকশনের মাধ্যমে তৈরি হয় আর কি তোমার পানি। সো যেহেতু পানি দিয়ে এটা করা হয়, আলটিমেটলি পানি তো পরিবেশ বান্ধব। বাকি সবগুলো দেখো, লেড সঞ্চয়ক বলি, ক্যাডমিয়াম বলি, লিথিয়াম বলি, এগুলো যখন ডিসপোজ করা হয় মানে ব্যবহার করা শেষ, এরপর যখন আমরা ফেলে দেই, তখন এই ধাতুগুলা কিন্তু বিভিন্নভাবে মাটির সাথে মিশে যেয়ে পরিবেশের ক্ষতি করে। বাট এখানে ফুয়েল সেলে যেহেতু মেইন যেই ফুয়েলটা সেটা হচ্ছে পানি হিসেবে কাজ করে, এই জন্য হচ্ছে এটা পরিবেশের জন্য বান্ধব আর কি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। ওকে, এবার আমরা এই লেকচারের লাস্ট টপিকে চলে আসছি, ইলেকট্রোপ্লেটিং। দেখো এখানে কি বলা হচ্ছে, সংজ্ঞাটা দেখো। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাথে কোন ধাতুর উপর অপর ধাতুর পাতলা আবরণ দেওয়ার প্রক্রিয়াকে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং বলা হয়। এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো কোন প্রক্রিয়া? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তার মানে এখানে তুমি বাইরে থেকে কারেন্ট দিতে হয়, কারেন্ট বা ইলেকট্রিসিটি বলি, বইয়ের ভাষায় বলি ইলেকট্রিসিটি দিতে হয়, দিতে হয়। এন্ড যার কারণে কি হবে দেখো, একটা ধাতুর প্রলেপ তুমি আরেকটা ধাতুর উপর দিতে চাচ্ছ। এখন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। যে আমরা জানি আমাদের তড়িৎ বিশ্লেষণ কোর্সে যখন আমরা এই যে সেলটা আঁকি, এই যে সাপোজ এখানে দিলাম হচ্ছে আমি একটা অ্যানোড নিলাম, ক্যাথোড নিলাম, এই যে এটা হচ্ছে আমাদের অ্যানোড, প্লাস যেটা সেটা অ্যানোড, আর মাইনাস যেটা সেটা ক্যাথোড। কারণ কি, এখন কিন্তু আমরা তড়িৎ রাসায়নিক কোষ পড়তেছি না,
ইলেকট্রোপ্লেটিং অবশ্যই মনে রাখবে। এটা যদি তোমাকে জিজ্ঞেস করি, এটা তড়িৎ বিশ্লেষণ কোষ। কারণ ইলেকট্রোপ্লেটিং, বাইরে থেকে তুমি ইলেকট্রিসিটি দিবা, সেটা দিয়ে প্লেটিং করবা, কোন একটা ধাতু আছে তার উপর একটা ধাতুর প্রলেপ দিবা। সিম্পল জিনিস, মুখস্থ না করে নাম থেকে যদি বুঝো ইলেকট্রোপ্লেটিং মানে ইলেকট্রিসিটি তুমি দিচ্ছ আর প্লেটিং করতেছো, তাহলে তো হয়। ওকে, তো দেখো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন ধাতুর উপর অপর ধাতুর পাতলা প্রলেপ। এবার একটু বুঝো তুমি কোনটা কাকে ইউজ করবা। মানে তুমি চাচ্ছ যে এক ধাতুর উপর এক ধাতুর প্রলেপ দিতে, নিশ্চয়ই মনে আছে ঘটনাটা কি ঘটে। অ্যানোডটা হচ্ছে আমাদের ক্ষয় হয়, এই যে অ্যানোডটা যেটা হয় আমাদের ক্ষয় হয় এটা। আর ক্যাথোডে কি হয়, ক্যাথোডে যে হচ্ছে আমাদের জমা হয়। অ্যানোড হচ্ছে ক্ষয় হয় আর ক্যাথোডে যে হচ্ছে জমা হয়। সো কি হচ্ছে, অ্যানোডটায় আমরা এমন ধাতুকে ইউজ করতে যাব যে কিনা ক্ষয় হয়ে ক্যাথোডের গায়ে যে প্রলেপ হিসেবে জমা হবে। তার মানে এখানে দেখো কোন ধাতুর উপর অপর কোন ধাতুর পাতলা, তার মানে যে পাতলা যে আবরণ দিতে যাচ্ছ তুমি তাকে ব্যবহার করবে অ্যানোডে। কারণ কি, ও আস্তে আস্তে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ক্ষয় হয়ে যাবে, দেন ও আস্তে আস্তে যে জমা হবে কোথায়, আমাদের যে ক্যাথোড আছে ক্যাথোডের গায়ে। তো এই যে প্রসেসটা এটাকে বলা হচ্ছে তড়িৎ প্রলেপন। এন্ড দেখো এটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। ভাইয়া তখন চেম্বার নিয়ে বলছি না, সিঙ্গেল চেম্বার ডাবল চেম্বার, অবশ্যই এটা কি সিঙ্গেল চেম্বার। কারণ কি, জিনিসটা কমন সেন্স। দেখো আমার তো এই ধাতুটার প্রলেপ এই ধাতুতে দেওয়া লাগবে, আমি যদি দুইটা ধাতুকে আলাদা পাত্রে রাখতাম তাহলে একটার প্রলেপ আরেকটা কিভাবে দিতাম, ডাবল চেম্বার হলে তো হইতো না, এই জন্য কি লাগবে, সিঙ্গেল চেম্বার লাগবে। ওকে, এরপর দেখো এই ক্ষেত্রে যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুকে অ্যানোড, এটা ভাইয়া বুঝাই ফেলছি। যে ধাতুর প্রলেপ দিবে কারণ সে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে তাকে অ্যানোড, আর যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়, কারণ সে যে আস্তে আস্তে জমা হয়। আমরা পড়ছি ফ্যারাডের সূত্রতে, আমরা এটা দেখছি যে অ্যানোডের ভর, অ্যানোডের ভর আস্তে আস্তে হ্রাস পায় আর ক্যাথোডের ভর যেটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পায়, কারণ ক্যানোড ক্ষয় হয় আর ক্যাথোডে জমা হয়। ওকে, সাধারণত নিকেল ও ক্রোমিয়াম ধাতু ব্যবহার করা হয়। আর হচ্ছে দেখো প্রয়োগটা কই, বাতাসের অক্সিজেন জলীয় বাষ্পের সাথে ক্রিয়াশীল ধাতুর তৈরি সামগ্রী তথা সস্ত ও ক্ষয়যোগ্য ধাতুর উপর ইলেকট্রোপ্লেটিং করা হয়। ধরো আমরা আয়রনের কিছু একটা বানাইছি, আয়রনে তো হচ্ছে অনেক সহজে মরিচা পড়ে যায়, বাতাসের জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা পড়ে যায়। আমি চাই যে মরিচাটা না পড়ুক, মরিচা না পড়ার জন্য আমি এমন একটা ধাতুর প্রলেপ দিব যে আসলে ওর থেকে কম সক্রিয়। দেখো এই জিনিসটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট, এটা একটু লিখে দিই আমি, যে এই যে অ্যানোডে ব্যবহার করা হয় কম সক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতু, আর ক্যাথোডে ব্যবহার করা হয় বেশি সক্রিয় ধাতু। আইডিয়াটা কেন এরকম দেখো, বেশি সক্রিয় ধাতু ও যখন এরকম খোলা অবস্থায় থাকবে ও তো ইজিলি হচ্ছে বাতাসের জলীয় বাষ্প অক্সিজেন এগুলোর সাথে বিক্রিয়া করে ক্ষয় হয়ে যাবে। আমি যদি এটার উপর একটা কম সক্রিয় ধাতুর লেয়ার বা কোটিং করে দিই তখন কি হবে, ওই বাতাসের অক্সিজেন জলীয় বাষ্প এগুলোর সাথে সরাসরি বিক্রিয়া করতে পারবে না। আর বিক্রিয়া না করতে পারা মানে কি, ওকে আমি অনেকদিন ধরে প্রিজার্ভ করতে পারবো। যেমনটা এটা হচ্ছে ইমিটেশন, যেমন ধরো পিওর গোল্ডের থেকে ওই যেগুলো হচ্ছে ইমিটেশন তাদের কি খরচটা একটু কম। তার কারণ কি, ওইটার ভিতরে, হ্যাঁ ভিতরে থাকে অন্য একটা ধাতু যেটা কিনা সস্তা, বাট ওই ধাতু যদি আমি ইউজ করতাম একে তো এটা চকচক করে না, পাশাপাশি হচ্ছে ওইটা ইজিলি মরিচা ধরে যায়। কিন্তু তার উপর যদি আমি ধরো রূপা সোনা, এই যে যারা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক সারের একটু আগে লিখলাম না, এই যে নিচের দিকে আছে যারা, এই যে রূপা আর সোনা স্পেশালি জানো তো প্রলেপ দেওয়া হয় এদেরকে দিয়ে যদি আমি চাকচিক্য করতে চাই আর কি ওরকম। আর ওই যে নিকেল আর ক্রোমিয়ামকেও ইউজ করা হয় মাঝে মাঝে, ঘড়ি টড়ি এসব আছে না, ওদের জন্য নিকেল আর ক্রোমিয়াম এদেরকেও ইউজ করা হয় মাঝে মাঝে। তো যে জিনিসটাই হোক তারা নিচের দিকে হইতে হবে। নিকেল আর ক্রোমিয়ামের দাম একটু কম তো, বাট তুমি যদি একটু বেশি ভালো প্রলেপ দিতে চাও তাহলে হচ্ছে এখানে ইউজ করতে পারো এই যে গোল্ড, এই যে রূপা, তারপর হচ্ছে গোল্ড, সিলভার আর গোল্ড, এই দুটো ইউজ করতে পারো। সো দেখো তাহলে ওইটা হয়তো ধরো তামা আছে, দস্তা আছে, হ্যাঁ কপার জিঙ্ক বা আয়রন কিছু একটা আছে, যারা কিনা তড়িৎ রাসায়নিক সারের উপর দিকে সো ইজিলি বিক্রিয়া করে বা দেখতেও খুব একটা সুন্দর না। এই জন্য তুমি তাকে উজ্জ্বল আর সৌন্দর্য বৃদ্ধির জন্য রূপা সোনা এরকম কিছু একটা দিয়ে প্রলেপ দিচ্ছ। সো একে তো হচ্ছে জিনিসটা দেখতে চকচক করবে, আর আরেকটা হচ্ছে কি আলটিমেটলি বিক্রিয়া করে না ইজিলি, এই কারণেই তো এক্সপেন্সিভ। এই যে তড়িৎ রাসায়নিক সারের নিচের দিকে যে ধাতুগুলা এরা কেন এক্সপেন্সিভ, তার কারণ হচ্ছে এদেরকে যখন তুমি রেখে দাও যেমন অবস্থায় থাকে তেমনই সে থাকতে চায়, সে যেহেতু কম বিক্রি মানে কম রিয়াক্টিভ এই জন্য সে ইজিলি রিয়াকশন করে না। আর উপরের দিকে যারা আছে তারা যেহেতু খুবই ভালো বিক্রিয়া করে, আর বিক্রিয়া করা মানে কি, রাখছো তুমি আয়রন, ও হচ্ছে আয়রন জলীয় বাষ্পের সাথে এরকম বিক্রিয়া করে, এই যে জলীয় বাষ্প আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দেখা গেল যে ও মরিচার হয়ে গেছে, এই যে মরিচার যেটা মরিচা পড়ে গেল। সো মরিচা পড়ে গেল মানে আলটিমেটলি কি জিনিসটা খারাপ হইলো। ঠিক আছে, এই জন্য আমরা ইলেকট্রোপ্লেটিং করি। ইলেকট্রোপ্লেটিং থেকে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম এখনো ভার্সিটিতে আসে নাই, বাট আসতে পারে। আমরা এই জিনিসগুলো নিয়ে আমাদের যে অ্যাডভান্স লেকচারটা থাকবে সেখানে ডিসকাস করব। আপাতত তাই এখানে থিওরিটা দেখে নিলাম। যেমন দেখো কোন মৌলটি ইলেকট্রোপ্লেটিং এর জন্য ব্যবহৃত হয়, কোনটা ব্যবহৃত হয়, যেমন আমরা একটু আগে দেখছি যে ক্রোমিয়াম,
ক্রোমিয়াম আর হচ্ছে নিকেল ব্যবহার করা হয়। ধরো একটা উদাহরণ দিয়ে দিই, এই যে আমরা এরকম একটা সিস্টেম বানাবো, ধরো তোমাকে চিত্র তো আসতেই পারে, চিত্র তো আঁকতে দিতেই পারে। তো তুমি যদি চিত্র আঁকো সেই ক্ষেত্রে কি হবে, এই যে পাত্র আঁকবে এরকম, এই যে দিলা হচ্ছে এটা একটা পাত্র আঁকি আমরা। ওকে, এন্ড এখানে হচ্ছে আমরা নিই তড়িৎদ্বার। তড়িৎদ্বার হিসেবে আমি এখানে নিলাম হচ্ছে আমাদের যে ক্রোমিয়াম সেটা, এটা নিলাম। আর মনে করো এই পাশে হচ্ছে আমি একটা চামচের আমি প্রলেপ দিব চামচের উপর। এই যে চামচ বলতেছি কারণ এরকম একটা ম্যাথ বইটা আসছিল, তো তাই বলতেছি। ধরো এরকম একটা চামচ আছে, এই চামচের উপর প্রলেপ দিব। আমি কি করব, এটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো। এই যে দেখো প্লাস মাইনাস, আর প্লাসটা কে থাকে তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড, মাইনাসটা কে থাকে ক্যাথোড। বাইরে থেকে ইলেকট্রিসিটি দিচ্ছি। আলটিমেটলি এটা ধরো আমি প্রলেপ, এখানে ক্রোমিয়াম নিকেল লিখছে, তো ধরো আমি এটার উপর প্রলেপ দিব, এই যে সিলভার দিলাম। আলটিমেটলি কি হবে, এই যে যখন এটাকে আমি সিলভারের একটা দ্রবণ নিব, এই যে ধরো এখানে দ্রবণ নিলাম সিলভার নাইট্রেট। তো যখন আমি এই সেটআপে রাখছি, আস্তে আস্তে সময়ের সাথে সাথে কি হবে, এই অ্যানোডে দেখো আমাদের অ্যানোডের যে সিলভারটা আছে, এই সিলভারটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ও দ্রবণে চলে আসবে সিলভার প্লাস। এই জন্য কি হবে, ও আস্তে 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 ক্ষয় হইতে থাকবে, এই পার্টটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। আর এটা ক্ষয় হয়ে যাওয়া মানে কি, ক্যাথোডে যেটা হবে, এই যে সিলভার প্লাসটা সে হচ্ছে ইলেকট্রন নিয়ে সে সিলভার ধাতুতে পরিণত হবে। এন্ড আলটিমেটলি সিলভার ধাতুতে পরিণত হওয়া মানে কি, এই যে ধরো এটা আমাদের সিলভার ছিল না, ধরো গ্রিন কালারের সিলভার, এই গ্রিন কালারের সিলভারটা এবার যে ওই যে চামচের গায়ে আছে না, এই লেয়ারটা আস্তে আস্তে এরকম জমা হবে। ওকে, তো এইভাবে কি হবে, অ্যানোডের ভর হচ্ছে কমে আর ক্যাথোডের ভর হচ্ছে বাড়ে। এই জিনিসটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এ হয়। ওকে, এটাই ছিল আমাদের লেকচার 3। আমাদের লেকচার 3 শেষ হয়ে গেল, আর একটা লেকচারই বাকি আছে, মানে বেসিক লেকচার গুলোর মধ্যে আর একটা বাকি আছে, যেখানে আমরা আসলে এই যে ইলেকট্রোকেমিক্যাল সেল যে তখন দেখলাম থিওরি, এটা থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেখবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের লেকচারে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।